ছিলিস তো অনাথ আশ্রমে, ভাগ্যিস নিয়ে এসেছিল, আশ্রয় দিয়েছিল। এখন মন্ত্রী হয়ে বড় বড় কথা। ছোটলোক ঘরে জন্মেছে, সেজন্য এত অহংকার। ভালো মানুষের রক্ত থাকলে নিশ্চয়ই ভালো ব্যবহার করত। জন্মটারই ঠিক নেই ছেলেটার, বেজন্মা কোথাকার। তোকে বলেছি না ছোট লোকের বাচ্চা, তুই আমাকে আম্মু বলে ডাকবি না? তোর কি লজ্জা নেই? একদম বের হয়ে যা চোখের সামনে। তোর মতো ছেলের আমি আম্মু হতে চাই না। কার নাকার বাচ্চা আমাকে আম্মু বলে ডাকছে। আমি বারবার বলেছি আমাকে ম্যাডাম বলে ডাকবি। তীব্র তাপ চলছে চারিদিকে, কাঠফাটা রৌদ্র। এর মধ্যে এক মধ্যবয়সী মহিলা তার কোলে একটা ছোট্ট 4 বছরের নাতিকে নিয়ে যাচ্ছে। গরমে দুজনই ঘেমে গেছে। ছোট্ট নাতি তার নানিকে বলছে, নানি খুব গরম করছে, পানি খাবো। নাতির কথা শুনে তার নানি বলল, দাদু ভাই, আর একটু কষ্ট কর। ওই যে দূরে একটা দোকান দেখা যাচ্ছে, ওখান থেকে পানি কিনে আমি তোকে খাওয়াবো। দোকান থেকে 1 বোতল পানি আর বিস্কুট কিনে সায়রা বেগম আরিয়ানকে খাইয়ে দিল। কিছুক্ষণ যাওয়ার পর আরিয়ান ঘুমিয়ে পড়ল। আরিয়ানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে সায়রা বেগম খুব কষ্ট হলো। তার ইচ্ছে করছিল না এত মিষ্টি ফুটফুটে নাতনিকে অনাথ আশ্রমে রেখে যেতে, কিন্তু কি করবে? সে তো অসহায়, তার কাছে থাকলে এই নাতিকে মানুষ করতে পারবে না। তারপর ওরা যদি জানতে পারে এই ছেলে এখনো জীবিত আছে, তাহলে ওরা শেষ করে দেবে। তাই সবকিছু ভেবে আরিয়ানকে একটা অনাথ আশ্রমে রেখে সায়রা বেগম চলে যায়। বিকেলের দিকে অনাথ আশ্রমের এক মহিলা মামুনি বেগমের আশ্রমে কাজ করে। সে দেখতে পায় একটা বাচ্চা ছেলে আশ্রমে আগের বারান্দায় শুয়ে আছে আর তার দিকে তাকিয়ে হাসছে। ছেলেটাকে দেখে সেই মহিলার খুব মায়া হয়। সেই মহিলাটা বাচ্চাটিকে কোলে নিয়ে আশ্রমের ভেতরে ঢোকে। আশ্রমের মহিলা এখানে থাকে না, তার জায়গায় একজন আশ্রম দেখাশোনা করে, তার নাম রহমত আলী। তাকে গিয়েই সেই মহিলা বলে, রহমত ভাই, বাচ্চাটাকে কেউ এখানে রেখে চলে গেছে। আমি যখন দেখি বাচ্চাটা শুয়েছিল আর আমাকে দেখে হাসছে, বাচ্চাটা খুব মিষ্টি, তাই আমি বাচ্চাটাকে নিয়ে ভেতরে আসি। আর ওর সাথে এই চিঠিটা ছিল, এতে লেখা আছে এই বাচ্চাটা খুব বড় লোকের ছেলে আর এর বংশের পরিচয় ভালো। এর নাম আরিয়ান, তাই দয়া করে একে কষ্ট দেবেন না। মামুনি বেগমের কথা শুনে রহমত আলী কিছুটা নিষ্পাপ বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, মামুনি, এই সুন্দর বাচ্চাটিকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছে, আর এই বাচ্চাটাকে আজ থেকে তুমি মানুষ করবে। তুমি ওর আম্মু, তোমার নিজের সন্তান মনে করে ওকে তুমি মানুষ করো। আমরা তো আছি, তোমাকে সহযোগিতা করব। এই বাচ্চাটাকে আমারও ভালো লেগেছে, তাই এই বাচ্চাটিকে আমাদের কাছেই রেখে দেব, ওকে কখনো কাউকে দেব না। রহমত আলীর কথা শুনে মামুনি বেগম বলল, রহমত ভাই, আমি যতক্ষণ এখানে থাকবো এই বাচ্চাটিকে আমি নিজের মতন করে দেখব। কিন্তু আপনি তো জানেন আমার বিয়ের কথাবার্তা চলছে। আমার যদি বিয়ে হয়ে যায় তখন কি হবে? তোমাকে সারা জীবন দায়িত্ব নেওয়ার কথা বলিনি মামুনি। যতক্ষণ এখানে তুমি থাকবে আম্মুর ভালোবাসা দেবে ওকে, আর নিজের সন্তান মনে করবে। যখন তুমি থাকবে না, তার বিকল্প তখন ভাবা যাবে। এখন তো তুমি আছো, তাই এখন তুমি দায়িত্ব নাও। রহমত আলীর কথা শুনে মামুনি বেগম কিছু বলে না। সে জানে রহমত আলী যেটা বলবে সেটাই করতে হবে। আজ 5 বছর হলো মামুনি বেগম এই আশ্রমে কাজ করছে। বাচ্চারা মামুনি বেগমের কাছেই থাকে। তারপর সেখান থেকে কেউ যদি বাচ্চা দত্তক নেয়, তাকে দেওয়া হয়। এই আশ্রম সরকার থেকে অনুদান আসে, তাই সরকারি নিয়ম সবকিছুই মানতে হয়। আরিয়ান আশ্রমে মামুনি বেগমের কোলে মানুষ হতে থাকে। দেখতে দেখতে আরো 4 বছর পার হয়ে যায়। ঠিক সেই সময় ওই আশ্রমে আসে ওখানকার রাজনীতিবিদ শেখ মনিরুল। আরিয়ানকে দেখে মনিরুল শেখ জিজ্ঞেস করে, তোমার নাম কি? ছোট্ট আরিয়ান তখন মামুনি বেগমের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে। সেটা লক্ষ্য করে মনিরুল বলল, তুমি বুঝি কথা বলতে জানো না? মনিরুল শেখের কথা শুনে মামুনি বেগম বলল, ও খুব মিষ্টি ছেলে, কথা বলতে জানে। ও মনে হয় আপনাকে দেখে ভয় পাচ্ছে। আরিয়ান, এই আঙ্কেল তোমার কিছু জিজ্ঞাসা করছে, তুমি উত্তর দাও। মামুনি বেগমের কথা শুনে আরিয়ান বলল, আমার নাম আরিয়ান শেখ। বাহ, খুব সুন্দর নাম তো তোমার। খুবই মিষ্টি একটা ছেলে। আমার তোমাকে ভালো লেগেছে। তুমি আমার বন্ধু হবে? তুমিও খুব ভালো, আমারও তোমাকে ভালো লেগেছে। দেখবে আজকের দিনটা তোমার খুব ভালো যাবে। কেন? বারে
আজকে যে তোমার আমার বন্ধুত্ব হলো, তাই আজকের দিনে তুমি যা করবে সব তোমার ভালো হবে। আরিয়ানের কথা শুনে মনিরুল হাসলো, তারপর বলল, যদি তোমার কথা সত্যি হয় তাহলে তোমাকে একটা বড় উপহার দিব। আজকে আমার একটা বিশেষ দিন। এখান থেকে আমি একটা বিশেষ কাজে যাব। যদি সেখান থেকে সফল হয়ে ফিরি তাহলে তোমাকে খুব ভালো একটা উপহার দেব। এই কথা বলে মনিরুল শেখ চলে যায়। তারপরের দিন খুব সকালে মনিরুল শেখ আশ্রমে আসে। মনিরুল শেখকে দেখে রহমত আলী এগিয়ে আসে আর বলে, কি ব্যাপার মনিরুল, এত সকালে আমাদের এই আশ্রমে কেন? রহমত আলীর কথা শুনে মনিরুল শেখ হেসে উঠে আর বলে, কালকে যে ছোট বাচ্চাটার সাথে আমার আলাপ হলো, আরিয়ান নাম, সেই বাচ্চাটা কোথায়? এত সকালে ওর খবর নিচ্ছেন কেন? কালকে বাচ্চাটি আমাকে কতগুলো কথা বলেছিল যে কালকের দিনটা আমার খুব ভালো যাবে, আমি যাই করব তাতেই সফল হব। কালকে আমাদের পার্টির একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। আমার ওখানে নির্বাচনের দলে এমপির জন্য নাম সিলেক্ট করার কথা ছিল, আর পার্টি আমাকে এবারের নির্বাচনের টিকিট দিয়েছে। আর ওই বাচ্চাটি আমাকে বলেছিল দিনটা নাকি খুব ভালো যাবে। কেন বলেছিল আমি জানি না, হয়তো আল্লাহ ওর মুখ থেকে বলিয়েছেন, তাই বাসা থেকে আমি ঘুমাতেই পারিনি। বারবার এই মিষ্টি বাচ্চাটির কথা মনে আসে, আমি ওকে আমার সাথে নিয়ে যেতে চাই। মনিরুল শেখের কথা শুনে রহমত আলী বলল, কংগ্রাচুলেশন মিস্টার শেখ, কিন্তু আমাদের একটা আশ্রমের নিয়ম আছে। আমরা তো বললেই বাচ্চাকে আপনার হাতে তুলে দেব না। আপনি যদি সরকারিভাবে কোনো কিছু করেন তাহলে ঠিক আছে। সে আপনাকে চিন্তা করতে হবে না রহমত আলী, আমি ওকে দত্তক নেব আর আইনের সমস্ত নিয়ম মেনেই নেব। ও আমার কাছে থাকবে আর আমি ওর আব্বু হব। আজ থেকে ও আমাকে আব্বু বলে ডাকবে। আমি সব কিছু ব্যবস্থা করছি, আপনি বাচ্চাটাকে ডাকুন। তখনও আরিয়ান ঘুম থেকে উঠেনি। রহমত লোক দিয়ে আরিয়ানকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে দিল। তারপর মনিরুল শেখের কাছে নিয়ে আসতে বলল। আরিয়ানকে দেখে মনিরুল শেখ বলল, আমার আরিয়ান আব্বু কেমন আছে? আমি ভালো আছি আঙ্কেল। আমি তোমার আঙ্কেল নই আরিয়ান, আজ থেকে তুমি আমাকে আব্বু বলে ডাকবে। আব্বু? কিন্তু কেন? এবার থেকে তোমার সাথে আমার সেরকম সম্পর্ক তৈরি হবে, আর যেটা বললাম সেটাই বলো আব্বু। আরিয়ান কিছুক্ষণ ভাবলো, তারপর সে পাশে দাঁড়িয়ে থাকা রহমত আলীর দিকে তাকিয়ে দেখলো। রহমত আলী মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর আরিয়ান মনিরুলকে উদ্দেশ্য করে বলল, আব্বু। কথাটা বলতে মনিরুল আরিয়ানকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে আর বলে, আমি যেন এই ডাক্তার অপেক্ষায় ছিলাম এতদিন। এরপর মনিরুল আরিয়ানকে আইনের সমস্ত নিয়ম মেনে দত্তক নেয়। আরিয়ানকে নিয়ে সে বাসার উদ্দেশ্যে যেতে চাইলে ঠিক সেই সময় মনিরুল বেগম তাদের সামনে আসে আর মনিরুল শেখকেও উদ্দেশ্য করে বলে, স্যার, বাচ্চাটি শুধু আপনার কাছে নয়, আমাদের আশ্রমের প্রত্যেকের কাছে খুব প্রিয়। তাই আপনি নিচ্ছেন ওকে নিয়ে যান, কিন্তু ওকে কখনো কষ্ট দিবেন না। আপনার স্ত্রী যদি ভবিষ্যতে ওর উপর কোনো অন্যায় করে, আমরা কিন্তু আপনাকে ছেড়ে দেব না, আপনি যত বড় সেলিব্রিটি হন না কেন। মামুনি বেগমের কথা শুনে মনিরুল শেখ হাসলো, তারপর বলল, ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি যে মেয়েকে বিয়ে করেছি সে খুব শান্ত আর ভদ্র। আমারও দুটো মেয়ে আছে, একটা মেয়ের বয়স 4 বছর আর একটা মেয়ের বয়স 5 বছর। তাই কোনো সমস্যা নেই, এই বাচ্চাটাকেও নিজের বাচ্চা বলে মনে করবে। আমার ফ্যামিলির তরফ থেকে ওকে কখনো কোনো রকম কষ্ট দেওয়া হবে না। আমি কথা দিচ্ছি আপনাকে, আমাকে একটু বিশ্বাস করুন ম্যাডাম। কথাটা শোনার পর মামুনি বেগম কিছু বলতে পারে না। তারপর মনিরুল শেখ এমপির পদে জয়ী হয়। বেশ কিছুদিন ভালোই ছিল আরিয়ান, ভালো স্কুলে ভর্তি করে দিয়েছে, কিন্তু মনিরুল শেখ এমপি হওয়ার পরে সময় দিতে পারেনি। সে বেশিরভাগ সময় দিল্লিতে থাকে, সেখান থেকে আরিয়ানের খোঁজ খবর রাখত, কিন্তু সেটা তাপসী বেগম সহ্য করতে পারত না। আরিয়ানের উপর মনিরুলের ভালোবাসা তাপসী বেগমের পছন্দ ছিল না। দুর্বিষ হয়ে উঠল আরিয়ানের জীবন, তাকে উঠতে বসতে খোঁটা দিত। দেখতে দেখতে কেটে গেল আরো কয়েক বছর। সে এবছর অনেক কষ্টে মাধ্যমিক পাশ করে। মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হয় না, কারণ বাসাতে তাকে অনেক বেশি কাজ করতে হতো। তাই সে মনে মনে স্থির করে যে করেই হোক উচ্চ মাধ্যমিকে তাকে ভালো রেজাল্ট করতেই হবে। সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করে, যা দেখে স্কুলের স্যারদের চোখ আটকে যায়, কারণ সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি। তাই আরিয়ান স্কুলে ভালো করে যেতেও পারত না।
কিন্তু তার রেজাল্ট দেখে স্যার পর্যন্ত চমকে যায়। উচ্চ মাধ্যমিক পাশ করার পর সে কলেজে ভর্তি হবে ঠিক করেছে, কিন্তু তাতে বাধা দেয় তাপসী বেগম আর বলে, আরিয়ান, তোকে আর কলেজে ভর্তি করতে হবে না। অত পড়াশোনা করে কি করবি? সেই বাসাতেই তো তোকে চাকর হয়ে থাকতে হবে। তাপসী বেগমের কথা শুনে আরিয়ানের চোখে কয়েক ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়তে লাগলো আর কাঁদতে কাঁদতে বলল, আম্মু, আপনি কি বলছেন? আবু তো বলেছিল তুই যত পড়াশোনা করবি আমি তোকে তত পড়াবো। আমার যে পড়তে ভালো লাগে, আমি আমি জীবনে কিছু করতে চাই আম্মু। আরিয়ানের কথা শুনে রেগে যায় তাপসী বেগম আর বলে, তোর আব্বু কি বলেছিল সে শুনে তোর কাজ নেই। সে এখন দিল্লিতে আছে, এখানকার খবর নেওয়া তার সময় নেই। তাই আমি যা বলছি তাই হবে। তোকে আর কলেজে ভর্তি হতে হবে না। আমার কিছু গেস্ট আসবে, এক্ষুনি বাজার যাবি আর বাজার থেকে ভালো মাছ নিয়ে আসবি। ওরা এখন 1 সপ্তাহ থাকবে, তুই তো সবসময় খেয়াল রাখবি। আর এখন যা, গেস্ট রুমটা পরিষ্কার করে রাখ, নোংরা হয়ে পড়ে আছে। আর সঙ্গের মতো দাঁড়িয়ে থাকিস না, তোকে দেখে আমার অসহ্য লাগছে। কিন্তু আম্মু। কথাটা শেষ করতে দিল না, তার আগেই তাপসী বেগম বাঘিনীর মতন গর্জন করে উঠল আর বলল, তোকে বলেছি না ছোট লোকের বাচ্চা, তুই আমাকে আম্মু বলে ডাকবি না? তোর কি লজ্জা নেই? একদম বের হয়ে যা চোখের সামনে। তোর মতো ছেলের আমি আম্মু হতে চাই না। কার নাকার বাচ্চা আমাকে আম্মু বলে ডাকছে। আমি বারবার বলেছি আমাকে ম্যাডাম বলে ডাকবি। আরিয়ান আর কিছু বলে না, সে চলে যায় গেস্ট রুম পরিষ্কার করতে। তারপর সেখান থেকে বাজার করতে যায়। বাজার থেকে ফিরে আসার পর মনিরুল শেখ আর তাপসী বেগম বড় মেয়ে তানহার সামনে এসে দাঁড়ায় আর বলে, এই ছোট লোকের বাচ্চা, তুই কোথায় গিয়েছিলিস? তানহার কথায় আরিয়ান তার মুখের দিকে তাকিয়ে থাকে। সেটা লক্ষ্য করে তানহা বলে, তাকে দেখতে হবে না তার আম্মু, যেটা করেছে সে কাজটা তানহা আগেই করে। আরিয়ানের থেকে বয়সে অনেক ছোট, তবুও সে তুই তোকারি করেই কথা বলে। প্রচন্ড আত্ম অহংকারী এই মেয়ে, কিন্তু তার ছোট বোন মারিয়া অনেক শান্ত ভদ্র একটা মেয়ে। সে আরিয়ানকে খুব সম্মান দেয় আর নিজের ভাই বলেই মনে করে। তানহার কথা শুনে আরিয়ান বলল, কেন? আমি তো বাজার করতে গিয়েছিলাম। তোকে তো আম্মু আরো অনেক কাজ দিয়েছিল, তোর মনে নেই? তানহা কি বলছিল আরিয়ান সত্যি মনে করতে পারছিল না। তার মাথায় একটাই চিন্তা ছিল, তাকে কলেজে পড়তে হবে, যেভাবেই হোক ভর্তি হতেই হবে। তার লক্ষ্য তাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, এভাবে লোকের বাসায় চাকর হয়ে থাকতে হবে না। তাই সে কিছু মনে করার চেষ্টা করতে লাগলো। সেটা লক্ষ্য করে তানহা বলল, কি রে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? আম্মু কি বলেছে তোর মনে নেই? হ্যাঁ, মনে আছে। তাহলে তুই দাঁড়িয়ে আছিস কেন হাদারামের মতো? হ্যাঁ ম্যাডাম, যাচ্ছি। আসলে তানহাদের একটা গাড়ি সার্ভিসে দেওয়া আছে, সেটা ড্রাইভার আঙ্কেলকে সাথে গিয়ে গ্যারেজে আনতে বলা হয়েছে। তাপসী বেগমের বান্ধবী ও তার পরিবারও এসেছে। সেই গাড়ি করে স্টেশনে আনতে যেতে হবে। এই কাজটা তানহা আরিয়ানকে দিয়েছে, আর সেটা আরিয়ান ভুলে গিয়েছে। তাই আরিয়ান দ্রুত ড্রাইভারকে ফোন করে গ্যারেজে যায়। তারপর স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। তাপসী বেগমের বান্ধবী আর তার মেয়ে নীলা আসে। ওদেরকে সাথে নিয়ে আরিয়ান বাসায় ফেরে। নীলা ছুটে গিয়ে তানহাকে জড়িয়ে ধরে আর বলে, কেমন আছিস তানহা? যেমন দেখছো। তারপর নীলা আরিয়ানকে লক্ষ্য করে তানহাকে উদ্দেশ্য করে বলে, এই ছেলেটা কে রে? দেখতে তো হেভি হ্যান্ডসাম। নীলার কথা শুনে তানহা বলে, কার কথা বলছো? এই হাদারামটা? এ আবার সুন্দর হলো কোথায়? বলিহারি তোমার চোখ আপু, এ তো আমাদের বাসার চাকর। আব্বু অনাথ আশ্রম থেকে একে নিয়ে এসেছে। সবাই যখন আনন্দে মত্ত, তারই ফাঁকে আরিয়ান একদিন আশ্রমে রহমত আলীর সাথে দেখা করতে চায়। আরিয়ান মনিরুল শেখের বাসা থেকে মাঝে মাঝে রহমত তাদের সাথেও দেখা করে। মনিরুল শেখ এখন নামকরা একজন এমপি, তাই বেশিরভাগ সময় সে দিল্লিতেই থাকে। আরিয়ানের সাথে বাসার লোকেরা এত দুর্ব্যবহার করে মনিরুল শেখ জানে না। সে তাপসী বেগমকে ও তার মেয়েকেও আরিয়ানকে সম্মান দিতে বলেছে, কিন্তু তারা সেটা করে না। মনিরুল শেখ যখন বাসায় থাকে তখন ওরা আরিয়ানকে খুব যত্ন করে, বুঝতে দেয় না। আবার মনিরুল শেখ যখন দিল্লিতে চলে যায় তখন তার উপর খারাপ ব্যবহার করে। আর এদিকে আরিয়ানকে আশ্রমে দেখে রহমত আলী একটু অবাক হয়ে যায় আর বলে, কি ব্যাপার আরিয়ান, হঠাৎ এখানে? হ্যাঁ আঙ্কেল, একটু দরকারে আপনার কাছে এসেছি। বলো কি দরকার? আমি পড়াশোনা করতে চাই আঙ্কেল। পড়াশোনা করা সমস্যা কোথায়? তুমি তো যথেষ্ট মেধাবী ছেলে। আমি জানি তুমি উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছো, সে খবর আমি পেয়েছি। এবার কলেজে ভর্তি হয়ে যাও। রহমত আলীর কথা শুনে আরিয়ান মাথা হেট করে নেয়।
সেটা খেয়াল করে রহমত আলী বলে, আরিয়ান, তুমি কি কোনো সমস্যার মধ্যে আছো? আমাকে বলো। কি বলবো আঙ্কেল, আব্বু যখন থাকে খুবই সম্মান দেয়, কিন্তু আব্বু তো কাজের জন্য বেশিরভাগ সময় দিল্লিতে থাকে। আর সেই সময় ম্যাডাম আর তার বড় মেয়ে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। ছোট মেয়েটা ভালো, খুব সম্মান দিয়ে কথা বলে। ম্যাডাম ও তার বড় মেয়ে আমাকে বাসার যাবতীয় কাজ করায়। অর্ধেক দিন আমি স্কুলে যেতে পারিনি, তা সত্ত্বেও আমি লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করতাম। সেটা ওরা কেউই জানতো না। তারপর আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করি, কিন্তু তাতে ওরা হিংসা করতে শুরু করে আর আমাকে পড়াশোনা করতে বারণ করেছে। বলেছে কলেজে যেতে হবে না, তুই বাসার চাকর, বাসাতেই থাকবি, পড়াশোনা করে তুই কি করবি। আরিয়ানের কথা শুনে রহমত আলী খুব রেগে যায় আর বলে, তোমার আব্বু মনিরুল শেখ ওর সাথে কথা বলেছে, ওনাকে বিষয়টা জানিয়েছে? না, কিছু জানানো হয়নি। তাহলে ওরা তো আবার আমার সাথে অত্যাচার করবে। তাহলে তুমি কি চুপচাপ বসে থাকবে, প্রতিবাদ করবে না? তোমার সাথে এত অন্যায় হচ্ছে, তুমি তা নীরবে সহ্য করছো। তুমি এক কাজ করো, কলেজে ভর্তি হয়ে যাও, আমি ব্যবস্থা করছি। আমি মনিরুলের সাথে কথা বলবো। না, আব্বুর সাথে আপনাকে কথা বলতে হবে না। আমাকে শুধু এই মুহূর্তে কলেজে ভর্তি হতে হবে, তাই আপনার সাহায্য দরকার। আপনি ব্যবস্থা করে দিন। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি, তবে নীরব থাকাটা ভালো নয়, প্রতিবাদ করতে শেখো। তখন মনিরুল বলেছিল আমি ওকে আমার সন্তানের মতো রাখবো। সেই কথা মনিরুল রাখতে পারলো না, তবে জীবনে কষ্ট করে হলেও অনেক কিছু শেখার আছে। এটাও একটা অভিজ্ঞতা। দুঃখের মধ্যেই মানুষ সত্যকে জানতে পারে, উপলব্ধি করতে পারে। এটা একটা শিক্ষা যেটা তুমি অনুভব করছো। এই অনুভবের মাধ্যমে তুমি একদিন তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। দেখবে, আমি বলছি, তুমি একদিন অনেক বড় হবে। এই আরিয়ান, তুই আজকে কোথায় গিয়েছিলিস? বাসাতে দেখতে পাইনি। তাপসী বেগমের কথায় আরিয়ান কিছু বলে না। সে ভেতরে গিয়ে নিজের কাজে মন দিল। আরিয়ানের এই ব্যবহারে তাপসী খুব বিরক্ত হলো আর সে বলল, এই, তুই কথা বলছিস না কেন? তোর কিসের এত অহংকার? আমি তোকে প্রশ্ন করেছি, তুই কিছু বল। ম্যাডাম, আজকে আমার শরীরটা খারাপ ছিল, তাই বিকেলের দিকে আমি একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম। তুই কোথা থেকে টাকা পেলি? গতবার আব্বু যখন বাসায় এসেছিল আমাকে কিছু টাকা দিয়ে গিয়েছিল, আমি টাকাটা রেখে দিয়েছিলাম। কিন্তু আমার কদিন ধরে শরীরটা খুবই খারাপ লাগছিল। ভেবেছিলাম ডাক্তার দেখাবো না, কিন্তু আর সহ্য করতে পারলাম না, তাই গিয়েছিলাম। ডাক্তারের কাছে না গিয়ে তুই তো বাজার থেকে একটু বিষ কিনে নিয়ে আসতে পারতিস, আর সেটাকে আল্লাহর কাছে চলে যেতিস। তাপসী বেগমের কথা শুনে আরিয়ান খুব কষ্ট পায়, কিন্তু সে মুখে কিছু বলে না। আম্মু, নীলা আপু কোথায় গেছে বলো তো? কি জানি, আমাকে তো কিচ্ছু বলে যায়নি। যেদিন ওর আম্মু বলেছিল ওর নাকি কোথায় বেড়াতে যাবে, সেখানে গেছে, কি বলতে পারবো না। সেদিন দেখলাম একটা ছেলের সাথে কথা বলছে। বলুক, তোকে কিছু বলতে হবে না। ওর আব্বুর পয়সা আছে, ও যা পারে করুক। তোর আব্বু অসুস্থ, তোর মাথার উপর কেউ নেই। তোর যদি কিছু বদনাম হয়ে যায়, আমরা বিপদে পড়ব। তাই তোকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। জানো আম্মু, সেদিন নীলা আপুর রুমে গিয়েছিলাম, দেখলাম একটা লেহেঙ্গা কিনেছে। কি সুন্দর, কত টাকা দাম! আমার খুব ইচ্ছে হয় ওই রকম একটা ড্রেস কিনতে। কিনে দিবে আম্মু তুমি আমায়? তোর আব্বু মাসে 2000 টাকার ওষুধ লাগে। আমি কাপড় সেলাই করে কত টাকা ইনকাম করি বল, যে তোকে অত টাকার জামা কিনে দিব? তুই ভালো করে পড়াশোনা কর, ভালো চাকরি কর, যখন নিজে ইনকাম করবি তখন কিনবি। গরিবের ঘরে এরকম বিলাসিতা মানায় না। প্রিয়াঙ্কা চৌধুরী এই গল্পের নায়িকা। তার বয়স এখন 20 বছর। সে অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্রী, দেখতে খুব সুন্দর। তার আব্বু রোড অ্যাক্সিডেন্ট হয়, সেই থেকেই সে শয্যাশায়ী। তার আম্মু মামুনি বেগম একাই সংসার চালায়, বাড়িতে বসে মেশিনের কাপড় সেলাইয়ের কাজ করে। আর প্রিয়াঙ্কা ওদের একমাত্র মেয়ে। এই, তোকে কে এখানে খেতে বলেছে? আব্বু আমাকে এখানে খেতে বলেছে। তুই এখান থেকে উঠে পড়, এখানে বসে খাবার খাওয়ার যোগ্যতা তোর নেই। তানহা, এই কিরকম ব্যবহার তোমার? আরিয়ান তোমার বয়সে বড়, ও তোমার বড় ভাই, ওকে সম্মান দিয়ে কথা বলো। সম্মান দেব এই ছোট লোকের বাচ্চাটাকে, যার কোনো জন্ম পরিচয় নেই? অনাথ আশ্রমে বড় হওয়া ছেলেকে আমি কখনোই বড় ভাই হিসেবে সম্মান দেব না। তানহা,
তুমি খুব ভুল করছো। এত অহংকার ভালো নয়। ভুল তো তুমি করেছো ওকে অনাথ আশ্রম থেকে দত্তক নিয়ে। ও তো এখন থেকে নিজেকে তোমার ছেলে হিসেবে মনে করছে, আর ভাবছে এসব সম্পত্তি একদিন নাকি ওর হয়ে যাবে। কি বলছো তানহা? এসব আমি চিন্তাও করিনি। আমি কেন সব সম্পত্তির মালিক হব? মিথ্যে নাটক করবি না, তোকে আমার চেনা হয়ে গেছে। এই, তুই একদম আমার নাম ধরে ডাকবি না। মনিরুল শেখ বাসায় এসেছে আর ওই আরিয়ানকে খাবার টেবিলে বসে খেতে বলেছে, আর সেটা দেখে তানহা আরিয়ানকে অপমান করতে থাকে। কিন্তু মনিরুল শেখ প্রতিবাদ করে। মনিরুল শেখ আরিয়ানকে সন্তানের মতন ভালোবাসে, তাই তাকে অপমান করলে তার খুবই কষ্ট হয়। সে মেয়ে ও স্ত্রীকে বোঝাতে থাকে, কিন্তু ওরা শুনে না। আঙ্কেল, আজ 1 সপ্তাহ হয়ে গেল আমরা এখানে এসেছি, এবার বাসায় যেতে হবে। ঠিক আছে, কবে বাসায় যাবে বলো, আমার লোক তোমাকে পৌঁছে দেবে। নীলা কিছু বলার আগেই তানহা বলল, নীলা আপু, আর কিছুদিন এই বাসায় থেকে যাও। না রে, আর থাকলে হবে না, আবার পরে আসবো। ঠিক আছে নীলা, তুমি সবকিছু গুছিয়ে নাও। আরিয়ান যাবে, ও তোমাকে বাসায় পৌঁছে দেবে। আরিয়ান যাবে শুনে তানহা রেগে যায়। তার আব্বুকে উদ্দেশ্য করে বলে, আব্বু, তুমি কিন্তু উল্টো পাল্টা কথা বলছো। আরিয়ান কেন নীলা আপুকে দিতে যাবে? আর কি বাসায় লোক নেই? মেয়ের কথা শুনে মনিরুল শেখ রেগে যায় আর বলে, আরিয়ান যদি যায় তাতে তোমার সমস্যা কোথায়? সমস্যা কিছু নেই, কিন্তু নীলা আপুর সাথে আরিয়ানকে না পাঠানোই ভালো। তানহা, ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক ম্যানেজ করব। তার 2 দিন পর আরিয়ান নীলাকে তাদের বাসায় নিয়ে যায়। নীলা আরিয়ানকে নিয়ে খুব মজা করতে থাকে আর বলে, আচ্ছা আরিয়ান, তানহা ও তার আম্মু যে তোমাকে দেখতে পারে না, বারবার অপমান করে, তোমার কিছু মনে হয় না? না, মনে হবে কেন? এসব আমার রয়ে গেছে। অনেক ছোটবেলা থেকেই তো এসব দেখে আসছি। এসবে আমি অভ্যস্ত হয়ে গেছি, তাই আর অসুবিধা হয় না। আমি গরিবের ছেলে, আমি আশ্রমে বড় হয়েছি, তাই এসব নিয়ে ভাবার সময় আমার নেই। আমি শুনেছি তুমি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করছো, তা তুমি তো কলেজে ভর্তি হতে পারতে। চেষ্টা করছি, কিন্তু বাসায় এত কাজ করার পর কখন সময় পাবো তাই এর ইচ্ছে নেই। দেখা যাক আল্লাহ কি করে। কি আবার করবে? তুমি ভর্তি হয়ে যাও, যদি প্রয়োজন পড়ে আমি তোমাকে হেল্প করব। আমিও তো এই বছর কলেজে ভর্তি হয়েছি, তবে তোমাদের মতো মেধাবী স্টুডেন্ট আমি নই। আমার রেজাল্ট মোটামুটি হয়েছে। ধন্যবাদ ম্যাডাম, তার মনে হয় দরকার পড়বে না। কেন কেন পড়বে না? তার মানে তুমি কলেজে ভর্তি হবে না? আরিয়ান কোনো কথা না বলে চুপচাপ গাড়িতেই বসে থাকে। কিছুক্ষণের মধ্যেই নীলা তার বাসায় পৌঁছে যায় আর গাড়ি থেকে নেমে আরিয়ানকে বলে, এসো। কোথায়? আমাদের বাসায় ভিতরে এসো। অন্য একদিন আসবো ম্যাডাম, আজকে আমাকে ফিরে যেতে হবে, কালকে বাসায় অনেক কাজ আছে। নীলাদের বাসাটা অনেক বড়। নীলা আরিয়ানকে নিয়ে ভেতরে ঢোকে। ঠিক সেই সময় ছোট্ট একটা মেয়ের দিকে চোখ চলে যায়। দেখে মেয়েটা হাসছে। মেয়েটাকে দেখে নীলা বলে, কিরা প্রিয়াঙ্কা, এখানে দাঁড়িয়ে কি করছিস? প্রিয়াঙ্কা তখন আরিয়ানের দিকে তাকিয়েছিল। আরিয়ানও দেখছিল সেটা। বুঝতে পেরে নীলা বলল, ওর নাম আরিয়ান, ও আমার খুব ভালো বন্ধু। আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম তানহাদের বাসায়, ওখান থেকেই। নীলার কথা শুনে প্রিয়াঙ্কা একটু হাসলো, তারপর বলল, আপু, আম্মু তোমার জন্য রান্না করে রেখেছে, তুমি খেয়ে নেবে। তোর আম্মু কোথায় গেছে? কোথায় আর যাবে, রোজ যেখানে যায়। আব্বুকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ঠিক আছে, তুই ভেতরে আয়, আর এই ভাইয়াকে একটু শরবত করে দে। নীলার সাথে প্রিয়াঙ্কা ভেতরে ঢুকে। নীলা আরিয়ানকে ডাইনিং রুমে বসিয়ে দিয়ে ভেতরে যায়। প্রিয়াঙ্কা শরবত করে আরিয়ানকে দেয়। আরিয়ান বলে, ধন্যবাদ ম্যাডাম, এখন শরবত খাবো না, এখন আমি আসছি। নীলা ম্যাডামকে বলে দেবেন আমি চলে গেছি। আপনি তো আপুকে বলে যেতে পারেন। তাছাড়া আমাকে ম্যাডাম বলছেন কেন? আমি আপনার থেকে অনেক ছোট। আরিয়ান কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আসলে নীলা ভীষণ মিশুকে, খুব তাড়াতাড়ি সকলকে আপন করে নেয়। কিন্তু আরিয়ানের নীলার এই সহানুভূতি পছন্দ নয়। আরিয়ান আবার পুনরায় বাসায় ফিরে আসে। তানহার ওর আম্মুর অত্যাচার দিনের দিনে বাড়তে থাকে। আরিয়ান সবকিছু সহ্য করে। এভাবেই সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। কলেজে থাকাকালীন সে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে। একদিন কলেজে আরিয়ান বক্তৃতা দিচ্ছিল। কলেজের ফি কমানোর জন্য ছাত্ররা একটা আন্দোলন করে। আরিয়ান সেই আন্দোলনে জড়িয়ে পড়ে।
আরিয়ান খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারত। একদিন কলেজে আরিয়ান বক্তৃতা দিচ্ছে, ঠিক সেই সময় মনিরুল শেখ ওদের কলেজে প্রবেশ করে। আরিয়ানের বক্তৃতা শেষ হয়ে গেলে মনিরুল শেখ আরিয়ানের কাছে যায় আর আরিয়ানকে ডেকে বলে, আমার চোখের সামনে এত সুন্দর একটা প্রতিভাবান ছেলে আছে, আমি জানতাম না তো। তুমি এত সুন্দর বক্তৃতা দিতে পারো, খুব ভালো হয়েছে। এবার আমি যখন বক্তৃতা দেব তুমি আমাকে সাহায্য করবে, তুমি আমাকে সেসব লিখে দেবে। আমি খুব ভালো বক্তা নই। মনিরুল শেখের কথা শুনে আরিয়ান হাসে আর বলে, সেরকম কিছু নয় আব্বু, প্রশংসা করতে হবে না, আমি অতটাও ভালো বক্তা নই। আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে একটা সম্ভাবনা আছে, তাই তোমাকে আমি রাজনীতির ময়দানে নিয়ে যাব। ভবিষ্যতে আমার উত্তরসূরি হিসাবে তুমি কাজ করবে। এরপর আরিয়ানের ভাগ্য বদলাতে থাকে। মনিরুল শেখ আরিয়ানকে নিজের হাতে তৈরি করে। আরিয়ান এক সময় তার সুন্দর বক্তৃতার জন্য প্রশংসা পেতে থাকে। এভাবেই কেটে গেল আরো কিছুদিন। এরপর আরিয়ান নির্বাচনে দাঁড়ানোর জন্য টিকিট পেল। আরিয়ান একজন সমাজসেবক ছিল। মানুষের বিপদে সে সবসময় মানুষের পাশে থাকতো, তাই এলাকার কম বেশি সকল মানুষ তাকে পছন্দ করত। আরিয়ান ভোটে দাঁড়িয়ে বিপুল ভোটে জিতে গেল এবং সে মন্ত্রিসভায় জায়গা পেল। মামুনি, আমি অনেক কষ্টে তোর ঠিকানা পেয়েছি। তুই তো জানিস আরিয়ান কোথায় আছে। খালা, আমার তো বিয়ে হয়ে গেছে অনেক দিন হলো। আমি আর ওখানকার খবর কিচ্ছু রাখি না, তাই আমি বলতে পারবো না আরিয়ান কোথায় আছে। তুই তো বলেছিলিস ওই আশ্রম থেকে কে ওকে দত্তক নিয়েছিল। একজন ওকে দত্তক নিয়েছিল। সেই ভদ্রলোককে আমি খুব ভালো চিনি না। তাছাড়া আমার স্বামী অসুস্থ, তার শরীর ভালো নেই। আমার অভাবের সংসার, তাই ওসব নিয়ে আমি মাথা ঘামাই না। আমার একমাত্র মেয়ে প্রিয়াঙ্কা তা তো অভাবের জন্য ভালো করে পড়াশোনা করতে পারছে না। তুই একবার বল না মামুনি, তোর কথা শুনেই তো আমি ওই আশ্রমে ওকে রেখে এসেছিলাম। আমি সবটাই জানি, কিন্তু আমি কি করব বলো। সে সময় তোমার মেয়ে নাতাশার শরীরটা ভালো ছিল না, ও মানসিক ডিপ্রেশনে ছিল, তাই ওর মুখ চেয়ে আমি তোমায় বলেছিলাম। কিন্তু এতদিন পর তুমি কেন খোঁজ নিচ্ছ? নাতাশা এখন সুস্থ হয়ে গেছে। ও সব সময় বাচ্চার কথা বলে। ডাক্তার বলেছে ওর বাচ্চা যদি ও কাছে পেয়ে যায় ও আর কোনোদিন ডিপ্রেশনে যাবে না। আসলে সেই সময় পরিস্থিতি অন্য ছিল, আমার পাশে কেউ ছিল না। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। একে মেয়ে অসুস্থ, তারপরও নাতি, তাই তোর সাথে পরামর্শ করে আমি আরিয়ানকে আশ্রমে রাখার ব্যবস্থা করলাম। তুমি এক কাজ করো খালা, ওই আশ্রমে যাও আর ওখানে কাজ করে। রহমত আলী ও খুব ভালো মানুষ। ও এখনো আশ্রমে আছে কি আমি ঠিক জানি না, তবে গিয়ে তুমি খবর নিতে পারো। ওই বলতে পারবে আরিয়ান কোথায় আছে, আর নাতাশা যদি সুস্থ থাকে তুমি ওকে নিয়ে যাবে। নাতাশা সুস্থ আছে, অনেকদিন পুরনো কথা হলেও এখনো ভোলেনি। ও বারবার আমাকে বলছে, আম্মু আমার ছেলে কোথায়। আমি বলেছি তোর ছেলে ভালো আছে, ও পড়াশোনা করছে, ও হোস্টেলে থাকে। তাই শুনে নাতাশা বলছে আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, পড়াশোনা করছে। ঠিক আছে মামুনি, কিন্তু আমি নাতাশাকে নিয়ে যাব না। ও তো জানে না ওর বাচ্চা কোথায় আছে। ওকে বলেছি ওর বাচ্চা হোস্টেলে থাকে, আর ও সেটা বিশ্বাস করেছে। তাই ওকে নিয়ে গেলে সমস্যা হতে পারে। আমি একা ওই আশ্রমে যাব আর ওদের সাথে কথা বলবো। মামুনির সাথে কথা বলে সায়রা বেগম একা যায় আর রহমত আলীর সাথে দেখা করে আর বলে, আমি কিছু দরকারে আপনার সাথে দেখা করতে এসেছি। আপনি যদি আমায় অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। সায়রা বেগমের কথা শুনে রহমত আলী বলল, হ্যাঁ আপু, আপনি বলুন, কি জানতে চান? আজ থেকে 25 বছর আগে তখন আরিয়ানের বয়স মাত্র 4 বছর। ও খুব ছোট বয়স থেকে কথা বলা শিখে গিয়েছিল। ও খুব মিষ্টি একটা ছেলে ছিল, কিন্তু আমার মেয়ের একটা মানসিক সমস্যা ছিল। সে তখন ওই ছেলেটাকে সহ্য করতে পারতো না, ছেলেটাকে সব সময় মারধর করত। আমি তাই ছেলেটার কথা ভেবে আমারই এক প্রতিবেশী মেয়ে মামুনির সাথে আলোচনা করি। ও তখনই আশ্রমে কাজ করত। ওর পরামর্শে আমি ওকে এখানে রেখে যাই। দীর্ঘ চিকিৎসার পর এখন আমার মেয়ে অনেকটা সুস্থ হয়ে গেছে। সে তার বাচ্চার খোঁজ নিচ্ছে আর বাচ্চাকে চাইছে। আমি তাকে বলেছি তোর ছেলে ভালো আছে, সে হোস্টেলে থেকে পড়াশুনো করছে,
কিন্তু সে বাচ্চাটাকে একবার দেখতে চাইছে। ডাক্তার বলছে খুব তাড়াতাড়ি ছেলের সাথে নাতাশাকে দেখা করিয়ে দিতে, তা না হলে ও আবার পুরোপুরি ডিপ্রেশনে চলে যাবে। আমি আর ওকে ফিরিয়ে আনতে পারবো না। মামুনি বলেছিল আরিয়ান যখন ছোট তখন কেউ না কেউকে দত্তক নিয়ে গেছে। প্লিজ স্যার, আপনি আমাকে ওনার ঠিকানাটা দিন, আমি ওনার সাথে দেখা করব। আমি আরিয়ানকে দেখতে চাই, কোনো দাবি নিয়ে যাব না, কিচ্ছু চাইবো না, শুধু ওর আম্মুকে ওকে দেখাবো। কারণ আরিয়ানকে এখানে আমি নিয়ে এসেছিলাম, ওর আম্মু কিচ্ছু জানতো না, ও একজন দুঃখী আম্মু। প্লিজ স্যার, আপনি একটু ব্যবস্থা করে দিন না। সায়রা বেগমের সব কথা মন দিয়ে শুনল রহমত আলী, তারপর বলল, মামনি সব জানতো? হ্যাঁ, জানতো। তাহলে আপনাকে মামনি পাঠিয়েছে এখানে? হ্যাঁ, আমি মামুনি শ্বশুরবাড়ি গিয়েছিলাম, ও আমার এক পরিচিত আত্মীয়র মেয়ে, তাই ওকে বিশ্বাস করে আমি আরিয়ানকে এখানে রেখে গিয়েছিলাম। আপনারা মাঝে মাঝে এসে আপনার নাতির খবর নেননি কেন? রহমত আলীর কথা শুনে সায়রা বেগম চুপ করে থাকে। সেটা লক্ষ্য করে রহমত আলী বলল, কি হলো আপু, কথা শুনে চুপ করে গেলেন, কিছু বলুন। সে অনেক বড় ঘটনা, এখন বলার মতো আমার সময় নেই। আমার মেয়ের মুখ চেয়ে আপনি শুধু ওনার ঠিকানাটা দিন। সায়রা বেগমের মানসিক অবস্থা রহমত বুঝতে পারল, তাই সে আর কোনো প্রশ্ন করল না, শুধু বলল, আমি আগে আরিয়ানের সাথে কথা বলি, ও কি বলে দেখি, তারপর। আরিয়ান এখন বড় হয়ে গেছে, ও এখন কি করছে? আরিয়ান খুব ভালো ছেলে, ও সমাজের অনেক মানুষের উপকার করে, ও অনেক লড়াই করে, আজকে এই জায়গায় এসেছে। ও এখন নাম করে একজন মন্ত্রী, আরিয়ান খান। রহমত আলীর কথা শুনে সায়রা বেগমের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সেটা লক্ষ্য করে রহমত আলী বলে, আপু আপনি কাঁদবেন না, আপনার সমস্যা আমি বুঝেছি, তবে আমি আরিয়ানের সাথে কথা বলবো। আরিয়ান খুব ভালো ছেলে, ও নিশ্চয়ই বিষয়টা বুঝবে, তাই আপনি এত সহজে ভেঙে পড়বেন না। আমি কাঁদছি আনন্দে। আমি মন্ত্রী আরিয়ান খানের নাম শুনেছি, কিন্তু সে যে আমার নাতাশার সন্তান, আমার আদরের নাতি আরিয়ান খান, সেটা আমি বুঝতে পারিনি। ওর জীবনে অনেক ঝড় গেছে, আমি সেসব মনে করতে চাই না। আমি ওকে যখন এখানে দিয়ে গিয়েছিলাম শুধু আল্লাহকে দেখেছিলাম যে তুমি আছো, তুমি ওকে রক্ষা করবে, তাই আল্লাহ ওকে রক্ষা করেছে। আমার ফোন নাম্বারটা রেখে দিন, যদি আরিয়ানের সাথে কথা বলেন, আরিয়ান যদি রাজি থাকে তাহলে ফোন নাম্বারটা ওকে দেবেন, আমি কথা বলবো। আরিয়ান পার্টি অফিসে কর্মীদের নিয়ে মিটিং করছিল। ঠিক সেই সময় আরিয়ানের ফোনে রহমত আলীর ফোন যায়। আরিয়ান ফোন রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম, কি করছো আরিয়ান? একটু পার্টি অফিসে আছি, ছেলেদের নিয়ে মিটিং করছি, কিছু বলবেন আঙ্কেল? কিছু কথা ছিল, কিন্তু তুমি যখন ব্যস্ত আছো আমি এখন রাখছি। না না, বলুন না আপনি। ফোনে কিছু বলা যাবে না, তুমি আমার আশ্রমে চলে এসো, আমি তোমাকে এখানে বলবো। ঠিক আছে আঙ্কেল, এখন একটু কাজ আছে, পরে যাব। অবশ্যই আসবে তুমি। প্রিয়াঙ্কা, আমি তোকে কি বলেছি? আমি নীলা আপুকে বলেছি আপু ব্যবস্থা করে দেবে। কি ব্যবস্থা করে দেবে নীলা? ও হসপিটালে আব্বুর জন্য ব্যবস্থা করে দেবে। আপু বলেছিল ওর নাকি জানাশোনা কেউ আছে, আপু তার সাথে কথা বলবে। আজ কতদিন হাসপাতালে যাচ্ছিস? ব্যাট খালি নেই বলে ফিরিয়ে দিচ্ছে। তোর আব্বুর অবস্থা দিনে দিন খারাপ হয়ে যাচ্ছে, আমি চোখের সামনে তা দেখতে পারছি না। ঠিক আছে আম্মু, আমি আজই আপুর সাথে কথা বলবো। আসলে মামুনি বেগমের স্বামীর শরীর ভালো নেই, ও অনেকদিন থেকে ভুগছে। রোড অ্যাক্সিডেন্টে শয্যাশায়ী হয়ে পড়ে, আবার কিডনি প্রবলেম, ডায়ালিসিস হয়। মামুনি বেগম পরিশ্রম করে স্বামীকে ভালো করার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। তাই সরকারি হসপিটালে ভর্তি করে স্বামীর চিকিৎসা করতে চাইছে, কিন্তু বেড না পাওয়ায় সে বারবার ফিরে আসছে। তাই মেয়েকে বলছিল নীলার সাথে দেখা করতে। নীলা হলো মামুনি বেগমের চাচাতো ভাসুরের মেয়ে। ওর আব্বু আম্মু দুজনেই চাকরি করে, তাই ওদের অবস্থা খুব ভালো, কিন্তু মামুনি বেগমের স্বামী ব্যবসা করত। তারপর শরীর অসুস্থ হয়ে পড়ে, আর ওদের অবস্থাও দিন দিন আরো খারাপ হয়ে যায়। ওরা নীলাদের বাসার নিচে থাকতো, বাসাটা বেশ বড়, নীলারা ওপরে থাকে। নীলার আব্বু আম্মু যথেষ্ট ভালো মানুষ, ওরাও প্রিয়াঙ্কাদের ভালোবাসে, তাই প্রিয়াঙ্কাদের অসুবিধা হয় না। আপু কি করছো?
এই একটু কাজ করছে। কি কাজ করছো সেটা দেখতেই পাচ্ছি। এটাও একটা কাজ। দেখতে সুন্দর না হলেও কেউ আমাকে পছন্দ করবে না, তাই তো সবসময় রূপচর্চা করি। তোমাকে রূপচর্চা করতে হবে না, আমার জিজু এমনিতেই তোমাকে পছন্দ করবে। শোনো আপু, তোমার সাথে আমার কথা আছে। বলে ফেলো। তুমি যদি মুখে এসব মেখে বসে থাকো তাহলে আমি তোমাকে কি করে বলবো বলো? তুমি তাকাও আমার দিকে, তবে তো আমি তোমাকে বলতে পারবো। জাস্ট 1 মিনিট ওয়েট করো, আমি মুখটা ধুয়ে আসছি, তারপর আমি তোর কথা শুনছি। আসলে নীলা মুখে ফেসিয়াল করেছে, তাই কথা বলতে পারছিল না। নীলা ফ্রেশ হয়ে এলে প্রিয়াঙ্কা ওকে দেখে বলে, আপু তোমাকে কি সুন্দর দেখতে লাগছে। তোর মতো সুন্দর নই রে, তোর কখনো রূপচর্চা করার দরকারই পড়ে না, তুই এমনিতেই সুন্দর। তোর যে বর হবে সে তোর থেকে মুখ ফেরাতেই পারবে না, দেখবি তোর বর তোকে খুব ভালোবাসবে, আর বরের ভালোবাসা পেলে তুই আরো সুন্দর হয়ে যাবে। নীলার কথায় প্রিয়াঙ্কা লজ্জা পায় আর বলে, তুমি কি সব উল্টোপাল্টা কথা বলছো আপু? আমার মতো গরিবের মেয়ে কে পছন্দ করবে বলো? কেউ তো আছে যে তোকে পছন্দ করবে। গরিব তো কি হয়েছে, আল্লাহ সবাইকে বড়লোক করেই পাঠায় নাকি? হ্যাঁ, আসলে মানুষের মনটাই হলো আসল। এখানে গরিব বড়লোকের কথা আসে কেন? হ্যাঁ আপু, আমি জানি তোমার মনটা অনেক ভালো, তোমার আম্মু আব্বু অনেক ভালো। সবাই কেন তোমাদের মতো ভালো হয় না বলো তো? তাহলে তো পৃথিবীতে এত সমস্যা হতোই না বলো। এত জ্ঞান দিতে হবে না, তুই কি জন্য এসেছিস সেটা বল। আপুর জন্য তোমায় বলেছিলাম, আম্মু আব্বুকে হসপিটালে ভর্তি করতে গেছে, কিন্তু বারবার সিট নেই বলে ফিরে আসছে। তাই তোমায় বলেছিলাম, তুমি বলেছিলে তোমার পরিচিত একজন আছে, তার সাথে কথা বলবে। তুমি কি তার সাথে কথা বলেছো? না রে, এখন ওর সাথে কথা বলিনি, তবে তুই আজকে আমার সাথে যাবে, তাহলে সামনাসামনি দেখা করতাম। তুই গেলে ভালো হয়। তোর আব্বু তো তুই বললে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। ভদ্রলোক আমার পরিচিত, ও একজন মন্ত্রী, খুব ভালো মানুষ। আর আমি একবার আম্মুর বান্ধবীর একটা বাসায় গেছিলাম, ওখানেই ওনার সাথে আমার আলাপ হয়েছিল। ও তখন ওই বাসায় কাজ করতো, অনেক পরিশ্রম করতো। আজকে এখন বড় মন্ত্রী। তোর মনে আছে ও একবার আমাদের বাসায় এসেছিল, তুই ওকে শরবত করে দিছিলি? আরিয়ান খান, একবার মনে করে দেখ। নীলার কথায় প্রিয়াঙ্কা মনে করার চেষ্টা করলো, তারপর কিছু মনে করার পর বলল, হ্যাঁ আপু, মনে পড়েছে, খুব মিষ্টি ছেলে সেই ছেলেটা। তা তুমি কবে যাবে বলছো দেখা করতে? আজকে যাবি? আজকে তো হবে না, আজ বিকেলে আমার প্রাইভেট আছে, পড়তে যাব, কাল যাব। ঠিক আছে, আমি ফোন করে জেনে নেব ওনার পার্সোনাল নাম্বার। উনি কাউকে দেন না, আমি অনুরোধ করাই আমাকে দিয়েছিল। আমি আজকে রাতে ফোন করে যদি কালকে হয় তোকে জানিয়ে দিব, কাল ফাঁকা থাকবি। ঠিক আছে আপু। তারপর নীলা প্রিয়াঙ্কাকে নিয়ে আরিয়ানের সাথে দেখা করতে যায়। আরিয়ান একভাবে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে থাকে, সেটা লক্ষ্য করে নীলা বলল, ওর নাম প্রিয়াঙ্কা, ও আমার চাচাতো বোন। তোমার মনে আছে আরিয়ান, তুমি একবার আমাদের বাসায় গিয়েছিলে আর ও তোমায় শরবত করে খাইয়েছিল? নীলার কথা শুনে আরিয়ানের মনে পড়ে গেল, তারপর বলল, হ্যাঁ, মনে পড়েছে। তবে তখন ও অনেক ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। আরিয়ানের কথা শুনে প্রিয়াঙ্কা হাসতে হাসতে বলল, তখন আপনিও অনেক ছোট ছিলেন, এখন অনেক বড় হয়ে গেছেন। শুধু বড় নয়, অনেক বড় একটা মানুষ হয়েছেন। তাই বুঝি? আসলে মানুষের জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে। নীলা, তুমি আমাকে ফোন করেছিলে, সময় চেয়েছিলে, আমি তোমার জন্য 2 ঘন্টা সময় বের করেছি। এবার বলো, তুমি কি বলবে? আরিয়ানের কথা শুনে নীলা প্রিয়াঙ্কাকে ইশারা করে কিছু বলার জন্য। তখন প্রিয়াঙ্কা বলে, স্যার, দরকারটা আপুর নয় আমার, সেই কারণে আমি আপনার সাথে দেখা করতে এসেছি। আপু তো শুধু আমাদের সহযোগিতা করেছে। তাই? নীলা, বলো কি দরকার? প্রিয়াঙ্কা, তোমাকে তুমি বলছি বলে কিছু মনে করবে না, তুমি আমার থেকে বয়সে অনেকটাই ছোট। না না, কিছু মনে করব না, আপনি আমাকে তুমি করেই বলবেন। আসলে স্যার, কিছু কথা ছিল। আমার আব্বু কিডনির সমস্যায় ভুগছে। আমার আম্মু আব্বুকে অনেক ডাক্তার দেখিয়েছে, আব্বুর অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তার আব্বুকে হসপিটালে ভর্তি হতে বলেছে, কিন্তু কোনো বেড খালি নেই। আম্মু অনেকবার গেছে, বারবার ফিরিয়ে দিয়েছে। আব্বুর অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে।
তাই আপনি যদি একটু ব্যবস্থা করে দেন তো খুব ভালো হয়। সরকারি হসপিটালে একটা বেডের ব্যবস্থা করে দিন না স্যার। প্রিয়াঙ্কার কথা শুনে আরিয়ান বলল, ঠিক আছে, আমি চেষ্টা করব। তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যেও, যদি ব্যবস্থা করতে পারি আমি ফোন করে জানিয়ে দেব। ঠিক আছে স্যার, একটু চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হয়। আব্বুর অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে, ওনার ট্রিটমেন্ট প্রয়োজন আছে। আরিয়ান, আমি তোমাকে যে কথাটা বলেছিলাম সেটা নিয়ে তুমি কিছু ভেবেছো? নীলার কথা শুনে আরিয়ান মুচকি হাসলো, বলল, না নীলা, ওটা নিয়ে আমি কখনো ভাবিনি আর ভাবতেও চাইনি, তাই তোমাকে কথা দিতে পারছি না। তুমি অন্য জায়গায় ট্রাই করো, এটা মনে হয় এই জীবনে আর সম্ভব নয়। কেন? বুঝতে পারছি না, কোনো ফিলিংসই আসছে না। ওটা আদৌ আসবে কিনা বলতে পারছি না। তবে তোমাকে আমি ছাড়ছি না, এখন আমি আসছি। কথাটা বলে নীলা প্রিয়াঙ্কার হাত ধরে সেখান থেকে চলে যায়। আরিয়ান প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে থাকে, প্রিয়াঙ্কাও তাকিয়ে থাকে। দুজনই যেন চোখে চোখে কিছু কথা বলে। হ্যালো আরিয়ান, তুমি কি ব্যস্ত আছো? আসসালামু আলাইকুম আঙ্কেল, বলুন। ওয়ালাইকুম সালাম। যদি ব্যস্ত না থাকো একটু সময় করে এদিকে একটু আসতে পারবে? তোমার সাথে অনেক কথা আছে। আমি পার্টির কাজে কিছুদিন ব্যাঙ্গালোরে যাব, তারপর ফিরে আপনার সাথে দেখা করব। অসুবিধা নেই তো? কতদিন পর ফিরবে? 10-12 দিন সময় তো লেগেই যাবে। ঠিক আছে, সমস্যা নেই। ওখানে থেকে ফিরে আসার পরে কথা বলবো। আরিয়ান হসপিটালে গিয়ে প্রিয়াঙ্কার আব্বুর জন্য একটা বেডের ব্যবস্থা করে। রাতের দিকে প্রিয়াঙ্কাকে আরিয়ান ফোন করে আর বলে, হ্যালো, আমি কি প্রিয়াঙ্কার সাথে কথা বলছি? না, আমি প্রিয়াঙ্কার আম্মু মামুনি বেগম কথা বলছি। মামুনি বেগমের কথা শুনে আরিয়ান কিছুক্ষণ চুপ করে থাকে। ওপাশ থেকে মামুনি বেগম হ্যালো হ্যালো করতেই থাকে। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে আরিয়ান বলে, আন্টি আসসালামু আলাইকুম, প্রিয়াঙ্কা কোথায়? ওর সাথে আমার একটু দরকার আছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমি কি বুঝতে পারছি না। কোথা থেকে ফোন করেছেন? প্রিয়াঙ্কার সাথে আপনার কি সম্পর্ক? মামুনি বেগমের একসাথে এতগুলো প্রশ্ন শুনে আরিয়ান প্রথমে থতমত খায়, তারপর মনে মনে ভাবে, একসাথে এতগুলো প্রশ্ন? মেয়ের আম্মু স্বাভাবিক এই ধরনের চিন্তা করা। ওই পাশে আরিয়ান বিড়বিড় করছে দেখে মামুনি বেগম বলে, কি হলো, আপনি কে? আর প্রিয়াঙ্কাকে খুঁজছেন কেন? কিছু তো বলছেন না। সরি আন্টি, আমি একজন মন্ত্রী, আমার নাম আরিয়ান খান। নীলা প্রিয়াঙ্কাকে আমার কাছে এনেছিল। ওর আব্বু অসুস্থ, তাই সরকারি হাসপাতালে যাতে একটা বেডের ব্যবস্থা করে দিতে পারি সেই কারণে। সরি, কিছু মনে করবেন না। আসলে আমি একটু অন্য ভেবেছিলাম, সেই কারণে ক্ষমা চাইছি। ঠিক আছে, ব্যবস্থা করে দিয়েছেন। কবে নিয়ে যাব? কালকে নিয়ে আসবেন। আচ্ছা আন্টি, একটা কথা বলুন তো, প্রিয়াঙ্কাকে কি কেউ বিরক্ত করে ফোন করে? না না, সেরকম কিছু নেই। বুঝতেই তো পারছেন এখানকার ছেলে মেয়েদের মন মানসিকতা। প্রিয়াঙ্কা খুব ভালো মেয়ে। শুধু আমার মেয়ে বলে বলছি না, তবুও বলা তো যায় না। ওর আব্বু অসুস্থ, তাই ওকে আমি সব সময় নজর দিতে পারি না। কিন্তু আমি ওকে বোঝাই যে তুই গরিবের মেয়ে, এমন কিছু কাজ করবি না যাতে বদনাম হয়। তুই পড়াশোনা কমপ্লিট করে কিছু কাজ করবি, কিন্তু ভুল পথে কখনো পা বাড়াবি না। ঠিক আছে, এখন আমি রাখছি। আমি কালকে সকাল 10টার মধ্যে হাসপাতালে চলে যাব। সকাল 10টার মধ্যেই মামুনি বেগম ওর স্বামীকে নিয়ে হসপিটালে যায়। আরিয়ানের কথা মতন হসপিটালের কর্তৃপক্ষের সাথে কথা বলে স্বামীকে ভর্তি করে দেয়। বাসায় এসে মামুনি বেগম প্রিয়াঙ্কাকে বলে, দেখ প্রিয়াঙ্কা, আরিয়ান ছেলেটা খুব ভালো। আমি কত হাসপাতালে চেষ্টা করলাম, কত মানুষকে ধরলাম, কিন্তু কিছুতেই কিছু করতে পারলাম না। আরিয়ান কত সহজে ভর্তি করিয়ে দিল তোর আব্বুকে। হাসপাতাল খুব সুন্দর ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে। জানি না তোর আব্বুর কপালে কি আছে, তবে চেষ্টা তো করতেই হবে, বল। আচ্ছা প্রিয়াঙ্কা, আরিয়ান তোকে ফোন করেছিল? কেন শুধু শুধু ফোন করবে? না, এমনি বললাম। ছেলেটা কিন্তু ভালো, অত বড় একজন মন্ত্রী, কিন্তু কি সুন্দর সম্মান দিয়ে কথা বলে, আমার খুব ভালো লেগেছে। সেদিন ফোনে কথা বলেছিল। জানিস, আমার ছেলেটাকে দেখতে ইচ্ছে করছে। তোর আব্বুকে ভালো করে নিয়ে আসি। আরিয়ানকে একদিন দাওয়াত দিব আমাদের বাসায়। হ্যাঁ রে, ওই ছেলেটা কি তোকে বিরক্ত করছে? না, আমি আর ওই রাস্তা দিয়ে যাই না, দেখা হয় না। এবার যদি কিছু বলে তুই আরিয়ানকে বলে দিবি।
তুমি বড্ড বেশি কথা বলো। এইসবে আমাদের আলাপ হয়েছে, আব্বুর একটা উপকার করেছে, তার মানে এই নয় আমাদের সকল সমস্যা তাকে জানাতে হবে। উনি একজন মন্ত্রী, কত ব্যস্ত মানুষ তুমি জানো, আর উল্টোপাল্টা কথা বলছো যে? সামান্য কথায় এত রেগে যাচ্ছিস কেন? মেয়ে রেগে যাচ্ছে দেখে মামুনি বেগম কিছু বলল না। প্রিয়াঙ্কা যেখানে পড়তে যেত তার পাশে একটা বস্তি ছিল, সেখানে কতগুলো বাজে ছেলে আড্ডা দিত। তার মধ্যে একজনের নাম ছিল সাজু। সে একটা চরিত্রহীন ছেলে ছিল। প্রিয়াঙ্কা যখনই ওখানে যাতায়াত করত টিটকারি মারত। সেটা প্রিয়াঙ্কার পছন্দ ছিল না। প্রিয়াঙ্কা সেটা ওর আম্মুকে বলেছিল। ওর আম্মু পড়াতে যেতে বারণ করেছিল, কিন্তু যদি না পড়ার টাকা কোথা থেকে পাবে? ওর তো নিজেরও পড়াশোনার খরচ আছে, তার উপর আব্বু অসুস্থ, তাই ও পড়ানো বন্ধ করে না, অন্য রাস্তা দিয়ে পড়াতে যায়। আম্মু, তুমি যে গিয়েছিলে আরিয়ানের খোঁজে, তুমি কি ওকে দেখতে পেয়েছো? আমার ছেলেটা আম্মু কত বড় হয়েছে, ও এখন কি কাজ করছে? ও কি পড়াশোনা শেষ হয়ে গেছে? আমার ছেলেকে খুব দেখতে ইচ্ছে করছে। খুব তাড়াতাড়ি নিয়ে যাব তোকে তোর ছেলের কাছে, তুই চিন্তা করিস না। তুই চিন্তা করলে আবার অসুস্থ হয়ে পড়বি, তাহলে আরিয়ান খুব রাগ করবে। কিন্তু ও সবসময় তোর কথা জিজ্ঞাসা করে। আমি আর তোমায় কিছু বলবো না, আমার আরিয়ান ভালো থাক, তাতেই আমি খুশি। কিছুদিন পর আরিয়ান ব্যাঙ্গালোর থেকে ফিরছে। আজ সে আশ্রমে দেখা করতে এসেছে রহমত আলীর সাথে। রহমত আলীকে দেখে আরিয়ান বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। তুমি কবে ফিরেছ ব্যাঙ্গালোর থেকে? পরশু রাতে। কাল একটু কাজ ছিল, সেই কারণে আসতে পারিনি। ঠিক আছে, সমস্যা নেই। তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন, কিছু অসুবিধা নেই। কিছুদিন আগে এক মহিলা তোমার খোঁজে এখানে এসেছিল, তোমার সাথে দেখা করতে চাইছে। রহমত আলীর কথা শুনে আরিয়ান বলল, মহিলা আমার সাথে দেখা করতে চায়? সম্পর্কে ও নাকি তোমার নানি হয়। তুমি যখন 4 বছরের, ও তখন তোমাকে এই আশ্রমের বারান্দায় রেখে গিয়েছিল। তখন আমাদের আশ্রমের মামুনি বেগম নামে একজন মহিলা কাজ করত। ও নাকি মামুনির পূর্ব পরিচিত ছিল। মামুনির কথা মতো ওই মহিলা তোমাকে এখানে রেখে যায়। তুমি একটু মনে করার চেষ্টা করো তো। জানি যদিও তুমি ছোট ছিলে, তবু তোমার কিছু মনে পড়ছে নাকি? রহমত আলীর কথা শুনে আরিয়ান কিছু মনে করার চেষ্টা করলো, কিন্তু বিশেষ লাভ হলো না। কোনো কিছু সে মনে করতে পারল না। আসলে তখন সে বড্ড ছোট্ট ছিল, তাই সে রহমত আলীকে বলল, আমি তখন ছোট ছিলাম, অত ছোটবেলার কথা আমার কিছু মনে পড়ছে না। তবে আমি যেহেতু আশ্রমে মানুষ হয়েছি, কিছু তো সত্যি আছে, সেটা তো অস্বীকার করতে পারি না। আমিও সেই মহিলার মুখোমুখি হতে চাই। আপনার কাছে ওনার ঠিকানা আছে? উনি বলেছিল উনি তোমার সাথে যোগাযোগ করে নেবেন, তবে ফোন নাম্বার দিয়েছে, কিন্তু আমি জানি না ও তোমাদের বাসায় গিয়েছে কি না। আমি আর আগের বাসায় থাকি না, আমি এখন ফ্ল্যাটে থাকি। যদি ওই বাসায় যায় তাহলে উনি আমাকে পাবেন না। এরপর রহমত আলীর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আরিয়ান সায়রা বেগমকে ফোন করে, কিন্তু সায়রা বেগম ফোন তুলে না। এটাই মন্ত্রী আরিয়ান খানের বাসা? যেভাবেই হোক আমাকে ওর সঙ্গে দেখা করতেই হবে। আজকে সায়রা বেগম আরিয়ানের সাথে দেখা করতে তাদের বাসায় এসেছে। বাসার সামনে গিয়ে দেখে গেটে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। সিকিউরিটি গার্ডকে গিয়ে বলে, আমি মন্ত্রী আরিয়ান খানের সঙ্গে দেখা করতে চাই, আপনি গিয়ে বলুন ওনার নানি এসেছে। সিকিউরিটি গার্ড কিছু বলতে যাবে তার আগে ওখানে তাপসী বেগম আসে। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে, রাজু, এই মহিলা কি বলছে? রাজু তখন সায়রা বেগমকে যা বলেছিল তাই তাপসী বেগমকে বলল। সব শুনে তাপসী বেগম বলল, এই কোথা থেকে আসছেন? তাপসী বেগমকে দেখে চিনতে পারে সায়রা বেগম, কিন্তু বোরখা পরে থাকার জন্য সায়রা বেগমকে চিনতে পারছে না তাপসী বেগম। তারপর সায়রা বেগমকে উদ্দেশ্য করে বলল, এখানে আরিয়ান থাকে না কেন? তার সাথে কি দরকার? মেয়ের বিয়ে হয়নি, না স্বামীর অসুস্থ, না চাকরি দরকার, কি জন্য এসেছেন এখানে? তাপসী বেগমের কথা শুনে সায়রা বেগমের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে কিছু বলে না। তাপসী বেগম তখন সায়রা বেগমকে উদ্দেশ্য করে বলে, যত পাগল জুটেছে, আর এই ছেলে সমাজসেবা করতে গিয়ে নিজেকে মহৎ মানুষ মনে করছে। ছিলিস তো অনাথ আশ্রমে, ভাগ্যিস নিয়ে এসেছিল, আশ্রয় দিয়েছিল। এখন মন্ত্রী হয়ে বড় বড় কথা। ছোট লোক ঘরে জন্মেছে, সেজন্য এত অহংকার। ভালো মানুষের রক্ত থাকলে নিশ্চয়ই ভালো ব্যবহার করত। জন্মটারই ঠিক নেই ছেলেটার, বেজন্মা কোথাকার।
তাপসী বেগম কথাগুলো খুব জোরে জোরে বলছিল। সায়রা বেগম যেতে যেতে তাপসী বেগমের কথাগুলো শুনতে পায়। সায়রা বেগম আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না, ওখান থেকে সরাসরি আশ্রমে চলে আসে আর রহমত আলীকে বলে, আমি আরেকটা দরকারে আপনার কাছে এসেছি। আমি আরিয়ানকে ফোন নাম্বার দিয়েছি, ও তো বলেছিল আপনাকে ফোন করবে, করেনি? কি জানি, আমি ফোন দেখিনি, জানি না ফোন করেছিল কিনা। আমি জিজ্ঞাসা করতে চাই, আরিয়ান কি তাপসীদের বাসায় থাকতো? সায়রা বেগমের কথায় রহমত আলী কিছু বুঝতে পারছে না। সে পুনরায় জিজ্ঞেস করে, তাপসী বেগম কে? আমি ঠিক ওনাকে চিনি না, আপনি কার কথা বলছেন? ওনার স্বামীর নামটা আমি ভুলে গেছি, কিন্তু ওর নাম তাপসী বেগম। ও আমার মেয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, বলতে পারেন মেয়েটা আমাদের আত্মীয় ছিল। আপনি যে ঠিকানা দিয়েছিলেন সে ঠিকানায় আমি গিয়েছিলাম, ওখানে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলাম, আর সাথে সাথে তাপসী সেখানে এলো। বলল মন্ত্রী আরিয়ান খান এখানে থাকে না, আরও অনেক বাজে কথা বলেছে। সায়রা বেগমের কথায় রহমত আলী বুঝতে পেরে বলল, তাপসী বেগম কি শেখ মনিরুলের স্ত্রী হয়? তার মানে তাপসী মনিরুলকে বিয়ে করেছে? শেখ মনিরুল একজন এমপি, উনি আরিয়ানকে এই অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছে। ওনার স্ত্রীর নাম আমি জানি না, উনি কখনো এই আশ্রমে আসেনি, আমি কখনো ওনাকে দেখিনি। রহমত আলীর কথা শুনে সায়রা বেগম কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর সে রহমত আলীকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে ভাই, আমি এখন আসছি। কথাটা বলে সায়রা বেগম ওখান থেকে চলে যায়। রহমত আলী বুঝতে পারে কিছু তো একটা ঘটনা আছে, তাই সে আরিয়ানকে ফোন করে, কিন্তু আরিয়ানের সেক্রেটারি ফোন তুলে জানায় আরিয়ান এখন মিটিংয়ে ব্যস্ত আছে, তাই সে কথা বলতে পারবে না। রহমত আলী ফোনটা কেটে দেয়, আর মনে মনে সে ভাবে কিছু তো একটা রহস্য আছে, তার যে করেই হোক সেটা জানতেই হবে, যেভাবেই হোক ওই মহিলা আর আরিয়ানকে এক করতেই হবে। দেখো নাদিম, আমি জানি তুমি মারিয়াকে পছন্দ করো, কিন্তু তুমি কি জানো আমি তোমাকে পছন্দ করি? না। মারিয়াকে পেতে হলে এই বড় নদীটাকে তোমায় পেরিয়ে যেতে হবে। তুমি পারবে নাদিম? তানহার কথায় নাদিম কিছু বলে না, সে মাথা হেট করে বসে থাকে। তানহার ছোট বোন হলো মারিয়া, সে নাদিমকে মনে মনে ভালোবাসে। নাদিম ও মারিয়াকে ভালোবাসে, কিন্তু কেউ প্রকাশ করতে পারে না। তানহাও নাদিমকে পছন্দ করে, যদিও তানহার আবার অন্য বয়ফ্রেন্ড আছে। নাদিম একজন মেকানিক ইঞ্জিনিয়ার, নিম্নবিত্ত পরিবারের ছেলে। তার আব্বু একজন অটো ড্রাইভার। সে খুব মেধাবী স্টুডেন্ট, সে খুব কষ্ট করে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু তানহা বরাবর নাদিমকে বিরক্ত করে। তানহার আব্বু যেহেতু একজন এমপি, তাই নাদিম ভয় পায় তানহাকে। মারিয়া অবশ্য এ ব্যাপারে কিছু জানে না। তারা দুজন যখন কথা বলছে ঠিক তখনই মারিয়া আসে সেখানে, আর নাদিমকে উদ্দেশ্য করে বলে, আপনি কখন এসেছেন নাদিম? এই তো কিছুক্ষণ আগে। আপনি যে আমাদের বাসায় আসবেন আমাকে বলেননি তো। নাদিম কি সব কাজ তোকে জিজ্ঞেস করে করবে? হ্যাঁ, অবশ্যই করবে। নাদিমের সাথে প্রথম আলাপ আমার তো হয়েছে। আমি তো আব্বুর গাড়িটাকে নিয়ে রাস্তার মাঝে বিপদে পড়েছিলাম, আর ও আমাকে হেল্প করেছিল। আমি কি জানতাম ও একজন মেকানিক ইঞ্জিনিয়ার? তাতে কি হয়েছে? তোর সাথে প্রথম আলাপ হয়েছে, তোকে রাস্তায় বিপদে সাহায্য করেছে, তাতে কি তুই মাথা কিনে নিয়েছিস নাকি? আমিও তো পরে গাড়ি নিয়ে ওর ওখানে সার্ভিস করেছি, ও এখন আমার ভালো ফ্রেন্ড হয়ে গেছে। শুধু নাদিম কেন, তোর তো এরকম অনেক ফ্রেন্ড আছে। তুই তো 6 মাসের বেশি কারোর সাথে বন্ধুত্ব রাখিস না। তুই বেশি বকবি না। আমি নাদিমকে এখানে আসতে বলেছি, আর ও আমার গেস্ট, সুতরাং ও এখন আমার কথা মতো চলবে। তুই এখন এখান থেকে যা। মারিয়া তানহার কথা শুনে নাদিমের দিকে তাকায়। মারিয়া দেখে নাদিম মাথা হেট করে বসে আছে। সেটা লক্ষ্য করে মারিয়া কিছু না বলেই সেখান থেকে চলে যায়। নাদিম চলে গেলে তানহার রুমে ঢুকলে মারিয়া তানহাকে বলে, আমি বুঝতে পারছি আপু, তুই নাদিমকে একটু বেশি কেয়ার করছিস। সেটাই তো স্বাভাবিক, বল। তুই আবার নাদিমের প্রেমে পড়ে যাসনি তো? যদি পড়ি তোর কি কিছু সমস্যা আছে? নাদিম হ্যান্ডসাম একজন ছেলে, যে কোনো মেয়েরা প্রেমে পড়ে যাবে। কিন্তু আপু, আম্মু তো বিজনেসম্যান আকাশের সাথে তোর বিয়ে ঠিক করেছে, তাহলে আকাশ ভাইয়ের কি হবে? ও তো এখন বিদেশে আছে, ও কি করে জানবে? এখন কিছুদিন নাদিমের সাথে টাইম পাস করি, তারপর আকাশ যখন আসবে তখনকার কথা তখন ভাবা যাবে। তার মানে তুই নাদিমকে ভালোবাসিস না, শুধু টাইম পাস করছিস? তাতে তোর কিসের সমস্যা? তুই তো আর নাদিমকে ভালোবাসিস না। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার।
তানহার কথা শুনে মারিয়া কিছু বলে না, সে চুপ করে যায়। মারিয়া এমনিতেই খুব শান্ত স্বভাবের মেয়ে, সে বেশি কথা বলা পছন্দ করে না, কিন্তু তানহা সম্পূর্ণ তার বিপরীত। ওদের আম্মু তাপসী বেগম তানহাকে প্রচুর স্বাধীনতা দিয়েছে, তাকেই সবসময় সাপোর্ট করে, তাই তার আম্মুর উপর একটু রাগও হয়, কিন্তু আব্বু তাকে খুব ভালোবাসে, তাই সে কিছু বলতে পারে না। আজকে মারিয়া নাদিমের সাথে দেখা করতে এসেছে নাদিমের কোম্পানিতে। দুজনই একটা রেস্টুরেন্টে মুখামুখি বসে আছে। মারিয়া নাদিমকে বলে, একটা কথা বলবো, নাদিম কিছু মনে করবেন না তো? না, কিছু মনে করবো না। কি বলবে বলো। আপনি কি আমার আপুকে ভালোবাসেন? না। আর অন্য কেউ মেয়ে কি আপনার জীবনে আছে? না, একটা মেয়েকে খুব পছন্দ করি, কিন্তু আমার ভালোবাসার কথা আমি তাকে জানাতে পারিনি। নাদিমের কথা শুনে মারিয়া নাদিমের দিকে তাকায়। কৌতূহল দমন করতে না পেরে সে বলে, কি সে ভাগ্যবান? যদি বলি তুমি, তাহলে কি কোনো সমস্যা আছে? নাদিমের কথা শুনে মারিয়ার মাথা হেট করে নেয়। সেটা লক্ষ্য করে নাদিম বলে, কালকে যখন ফোন করে তুমি বলেছিলে আমার সাথে দেখা করতে চাও, আমার খুব আনন্দ হয়েছিল, ভীষণ আশাবাদী ছিলাম। যেভাবেই হোক আমার মনের কথা তোমাকে বলবো, কিন্তু আমার মনে হচ্ছে আমি ভুল কিছু বলেছি। তাই তো মারিয়া, তাহলে আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। কি স্বপ্ন দেখছিলেন? কৃষ্ণচূড়ার তলায় দুজনের হাতে হাত ধরে ভালোবাসার জগতে হারিয়ে গেছি। স্বপ্নটা মিথ্যে নয়, যেটা দেখেছেন সেটা সত্যি। আমি আছি আর সারা জীবন তোমারই থাকবো নাদিম, তোমার কাউকে হতে দেব না। আম্মু জানো, আমি কিছুদিন খেয়াল করছি রাজু ছেলেটা আমায় আর বিরক্ত করছে না। কেন সেটা জানি না, সেদিন দেখলাম ও আমাকে দেখে মাথাটা হিট করে নিল। কি জানি কি হয়েছে। অনেকদিন ওই রাস্তা দিয়ে যাইনি, অন্য রাস্তা দিয়ে যেতাম। সেদিন দেরি হয়ে যাওয়ার জন্য ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু কোনো রকম মন্তব্য না করে আমাকে দেখে চোখটা নামিয়ে নিল। আমার মনে হয় ও তোকে ভয় পেতে শুরু করেছে। আমাকে দেখে কেন ভয় পাবে? আমার মনে হয় তোকে কোনো ভিআইপির লোক বিয়ে করবে, সেই জন্য ও তোর রাস্তা থেকে সরে গেল। আম্মুর রসিকতা শুনে প্রিয়াঙ্কা বলে, তুমি এমন কথা বলো না তো, আমার খুব হাসি পায়। এগুলো আবার সম্ভব? আমার মতো গরিব ঘর থেকে কোনো ভিআইপি লোক নিয়ে যাবে বলো? আমরা যেমন পান্তা ভাত খাওয়া মানুষ সেই রকম থাকবো। আমার জন্য বস্তির কোনো মানুষই অপেক্ষা করছে। রাজপুত্র আমার কপালে জুটছে না। তোর কপালে কি আছে তুই কি করে জানবি? আমার মনে হয় আল্লাহ তোর কপালে ভালো কিছু লিখে রেখেছে। দেখবি তোর খুব তাড়াতাড়ি তোর কপাল খুলতে চলেছে। তোর আব্বু আম্মু তোকে কিছুই দিতে পারেনি, তোর জামাই তুই যা চাইবি তোকে দিবে। তুই দেখবি তুই অনেক সুখী হবি। তুই কালকে আমার সাথে তোর আব্বুকে দেখতে যাবি, তোর আব্বু তোর কথা জিজ্ঞাসা করছিল। ঠিক আছে আম্মু, আমারও আম্মুর জন্য মন কেমন করছে, কালকে যাব। তারপরের দিন প্রিয়াঙ্কা তার আম্মুর সাথে তার আব্বুকে দেখতে হসপিটালে যায়, আর সেই দিনই মন্ত্রী আরিয়ান সেখানে হসপিটালে আসে। প্রিয়াঙ্কাকে দেখে আরিয়ান জিজ্ঞেস করে, কেমন আছো প্রিয়াঙ্কা? আসসালামু আলাইকুম স্যার, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই চলছে। প্রিয়াঙ্কা যখন আরিয়ানের সাথে কথা বলছিল তখন মামুনি বেগমের এক দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়েছিল। আরিয়ান এর মধ্যে কিছু খোঁজার চেষ্টা করছিল। সেটা দেখে আরিয়ান প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা, উনি বুঝি তোমার আম্মু হয়? হ্যাঁ স্যার। তারপর প্রিয়াঙ্কা তার আম্মুকে উদ্দেশ্য করে বলে, আম্মু, এই মন্ত্রী আরিয়ান খান, ওনার সুপারিশে আব্বুকে এখানে ভর্তি করা হয়েছে। খুব ভালো মানুষ উনি। প্রিয়াঙ্কার কথা শুনে আরিয়ান প্রথম কথা বলল আর মামুনি বেগমকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আরিয়ানের কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না মামুনি বেগম। সে তখনও আরিয়ানের দিকে একভাবেই তাকিয়েছিল। তখন প্রিয়াঙ্কা বলে, আম্মু, স্যার কিছু জিজ্ঞাসা করছে, তুমি উত্তর দাও। মেয়ের কথাতেই মামুনি বেগম স্বাভাবিক হয়। তারপর বলেন, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আমার তোমাকে খুব চেনা চেনা লাগছে। তুমি বলছি বলে কিছু মনে করো না। বাবা, কোথায় যেন তোমায় দেখছি, আমি ঠিক মনে করতে পারছি না। তোমার বাসা কোথায়? আরিয়ান কিছু বলতে যাবে কি, তার আগেই প্রিয়াঙ্কা তার আম্মুকে ধমক দেয় আর বলে, আম্মু, উনি একজন মন্ত্রী, ওনাকে সবসময় টিভিতে খবরের কাগজে দেখা যায়, ওনাকে চেনা লাগাটা স্বাভাবিক।
মেয়ের কথা শুনে মামুনি বেগম বলল, না রে, এ চেনা সে চেনা নয়, একে মনে হয় আমি ছোটবেলায় কোথাও দেখেছি, তাই আর মুখটা আমার কাছে খুব পরিচিত লাগছে। আব্বু অসুস্থ হওয়ার জন্য তোমার মাথা খারাপ হয়ে গেছে আম্মু, তাই তুমি ভুলভাল বকছো। চলো এখান থেকে, আমাদের জন্য স্যারের দেরি হচ্ছে, উনি হসপিটালে ভিজিট করতে এসেছে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই প্রিয়াঙ্কা কিছুটা জোর করে তার আম্মুকে সেখান থেকে নিয়ে চলে যায়। রাতের দিকে আরিয়ান ঘুমিয়েছিল। হঠাৎ তার সামনে একটা মহিলার ছবি ভেসে ওঠে। তার ঘুম ভেঙে যায়। তখন মামুনি বেগমের কথাগুলো তার খুব মনে পড়ে। সে চোখ বুজে সেই মুখটা মনে করতে থাকে। তার মনে হয় এই মুখটা তার চেনা, কিন্তু এই মহিলাকে কোথায় দেখেছে সে মনে করতে পারছে না। সে কিছু না ভেবে ভোরবেলায় প্রিয়াঙ্কাকে একটা SMS করে আর বলে, সরি প্রিয়াঙ্কা, ভোরবেলা তোমায় বিরক্ত করার জন্য। তুমি যদি জেগে থাকো তাহলে আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। কিন্তু প্রিয়াঙ্কা তার থেকে কোনো রকম উত্তর আসে না। আরিয়ান অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে, আর তখনই সরাসরি কল করে কথা বলবে। আরিয়ান সারা রাত ঘুমোতে পারে না। সকালবেলায় প্রিয়াঙ্কার ঘুম ভেঙে গেলে সে আরিয়ানের মেসেজ দেখে, আর প্রিয়াঙ্কা আরিয়ানকে ফোন করে। হ্যালো স্যার। আরিয়ান তখন বাথরুমে ছিল এবং ছুটে আসে প্রিয়াঙ্কার ফোনটা রিসিভ করে আর বলে, স্যার কালকে ভোরে আপনি একটা আমাকে মেসেজ করেছেন, আপনার কিছু দরকার আছে আমার সাথে। অত ভোরে জেগে থাকা অভ্যেস নেই, তাই ঘুমিয়েছিলাম। সকালে আপনার মেসেজ দেখলাম। সরি। সরি বলতে হবে না, দোষটা আমারই ছিল। অত ভোরে মেসেজ করা উচিত হয়নি। আসলে কালকে তোমার আম্মু আমাকে দেখে বলেছিল খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ স্যার, আম্মু বাসায় এসে সেই একই কথা বলছে। আমার কি মনে হয় জানেন, আব্বুর জন্য চিন্তা করে করে আম্মুর মাথাটাই খারাপ হয়ে গেছে। না প্রিয়াঙ্কা, তোমার আম্মুর মাথা খারাপ হয়নি। আমারও মনে হচ্ছে তোমার আম্মুকে কোথাও দেখেছি, আমি ঠিক মনে করতে পারছি না। আমি কি তোমাদের বাসায় একবারও যেতে পারি? তোমার আম্মুর সাথে আমার কিছু দরকার আছে। আরিয়ানের কথা শুনে প্রিয়াঙ্কা হাসলো। সেটা লক্ষ্য করে আরিয়ান বলল, কি হলো প্রিয়াঙ্কা, তুমি হাসছো কেন? আপনার কথা শুনে হাসি পাচ্ছে। স্যার আপনি একজন ভিআইপি মানুষ, আর আপনি আসবেন আমাদের বাসায়, তাও আমার পারমিশন নিচ্ছেন। ওটা তো আমাদের ভাগ্য ছাড়া আর কিছু নয় যে আপনার মতো লোকের পায়ের ধুলো পড়বে আমাদের বাসায়। কি সব আজে বাজে কথা বলছো প্রিয়াঙ্কা? আজ বিকালে আমি তোমাদের বাসায় যাচ্ছি, তোমার আম্মুকে বলবে। বিকেলের দিকে আরিয়ান তার সেক্রেটারিকে বলে, আমার কিছু কাজ আছে আর আমি ফোনের সুইচ অফ রাখবো, তুমিও কাউকে কিছু বলবে না। আমি 2 ঘন্টার জন্য একটু ব্যস্ত থাকবো। এই কথাটা বলে আর কাউকে কিছু না বলে কিছুটা লুকিয়ে আরিয়ান প্রিয়াঙ্কাদের বাসায় আসে। আরিয়ানকে দেখে প্রিয়াঙ্কা বলে, আমি কিন্তু আমার আম্মুকে এখনো কিছু বলিনি স্যার। কেন বলনি প্রিয়াঙ্কা? আমি তো তোমায় বলেছিলাম আমি আসছি। তাহলে তোমার আম্মু কি বাসায় নেই? না স্যার, বাসায় আছে। আপনি বসুন, আমি এক্ষুনি আম্মুকে নিয়ে আসছি। প্রিয়াঙ্কা আরিয়ানকে বসিয়ে দিয়ে তার আম্মুর কাছে যায়। মামুনি বেগম তখন নামাজ পড়ছিল। কিছুক্ষণ পর মামুনি বেগম নামাজ পড়া শেষ হয়ে গেলে প্রিয়াঙ্কা তার আম্মুকে বলল, আম্মু তুমি আল্লাহর কাছে কি দোয়া করছিলে? আমি আল্লাহকে বলেছিলাম ওই মন্ত্রী আরিয়ান খানকে আমার খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি মনে করতে পারছি না, আমি যেন সব মনে করতে পারি, সেটাই বলেছিলাম। আম্মুর কথা শুনে প্রিয়াঙ্কা হাসলো। তারপর বলল, মন্ত্রী আরিয়ান শেখ তোমার সঙ্গে দেখা করতে এসেছে, তুমি চলো, উনি ওনার রুমে অপেক্ষা করছে। তাই তুই বলিসনি কেন এতক্ষণ আমাকে? তুমি নামাজ পড়ায় ব্যস্ত ছিলে, তাই আমি কিছু বলিনি। চলো আমার সাথে। প্রিয়াঙ্কা তার আম্মুর হাত ধরে আরিয়ানের কাছে নিয়ে আসে। আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, স্যার আমার আম্মু, আপনি যেন আমার আম্মুকে কি বলবেন? মামুনি বেগমকে দেখে আরিয়ান তাকে সালাম করতে চায়। মামুনি বেগম সঙ্গে সঙ্গে আরিয়ানকে ধরে ফেলে আর বলে, সব কিছু অপরিষ্কার মনে করতে পারছি না, একটু বলো না বাবা, তুমি কি আমার কেউ ছিলে? মামুনির কথা শুনে আরিয়ান হতাশ হয়ে বলল, আরে বুঝতে পারছি না, কিন্তু আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে। তোমার বাসা কোথায় বাবা? তোমার আব্বুর নাম কি? আমার কোথায় বাসা, আমার আব্বুর নাম কি, আমি কিচ্ছু জানি না। আমি যখন খুব ছোট, আমার নানি তখন আমাকে অনাথ আশ্রমে রেখে গিয়েছিল, আর ওখান থেকেই এমপি মনিরুল শেখ আমাকে দত্তক নেয়।
তারপর থেকে আমি ওনার কাছেই থাকি। আরিয়ানের কথা শুনে মামুনি বেগম নিজেকে ধরে রাখতে পারল না। সে আরিয়ানকে ধরে কাঁদতে থাকে আর বলে, বাবা আরিয়ান, তুই এত বড় হয়ে গিয়েছিস, তুই আমায় চিনতে পারিস না? আমি মামুনি বেগম, আমি তো আশ্রমে কাজ করতাম, আর তুই তো আমার কাছে মানুষ হয়েছিস। তোর যখন 4 বছর বয়স, ওই আশ্রম থেকে আমার তোকে পেয়েছিলাম। তারপর থেকে ওই রহমত আলী তোকে আমার কাছে দিয়ে দেয় আর বলে, মামুনি এটা তোমার সন্তান, তুমি ওকে নিজের মতন করে মানুষ করবে। একদিন মনিরুল শেখ এলো আর তোকে ওর ভালো লেগে গেল, ও তোকে দত্তক নিল। সেদিন আমি খুব কেঁদেছিলাম, তোরও মনটা খুব খারাপ ছিল। তার কিছুদিন পর আমার বিয়ে ঠিক হয়ে যায়, আমি আশ্রমের কাজটা সেরে দেই। বিয়ের কিছুদিন পর এই প্রিয়ঙ্কার জন্ম। তারপর আমার স্বামী অসুস্থ হয়ে পড়ে। তোর কথা মাঝে মাঝে মনে করি, কিন্তু কী করে যোগাযোগ করব কিছুই বুঝতে উঠতে পারি না। নিজের সংসারের এত অভাব আর সেসব সামলে তোর সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনি। তুই আমায় ভুল বুঝিস না বাবা। মামুনি বেগমের কথা শুনে আরিয়ান বলল, তুমি কি বলছো আন্টি? তোমায় ভুল বুঝবো? আরে আমি তো জানো, আর এত বড় মন্ত্রী হয়েও অমানুষের মতো কাজ করলাম। যে আমাকে আম্মুর মতো মানুষ করলো, আম্মুর ছায়ায় রাখলো, আর আমি তাকেই ভুলে গেলাম। ছি ছি বাবা, এ কথা বলিস না। তুই তো আমার ভালো ছেলে। ঠিক আছে, আজকে যখন তুই আমার কাছে এসেছিস, তুই খাওয়া দাওয়া করে তবে বাসায় যাবি। সে তো অবশ্যই। তোমার হাতে ছোটবেলায় কত বিরিয়ানি খেয়েছি। আজকে তুমি রান্না করবে, আমি খেয়ে তবে যাব। আরিয়ানের কথা শুনে মামুনি বেগম হাসে আর প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলে, প্রিয়াঙ্কা, তুই বাজারে যা, আজকে আমার ছেলে এসেছে, তার জন্য আজকে আমি ভালো করে রান্না করব। হ্যাঁ আম্মু, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর মামুনি বেগম বিরিয়ানি রান্না করে। আরিয়ান খুব তৃপ্তি ভরে খায় আর বলে, আন্টি, এতদিন ধরে এই খাবারটা আমি মিস করছিলাম, আজকে তাই আমি খুব তৃপ্তি ভরে খেলাম। আমি এখন আসছি আন্টি। আর প্রিয়াঙ্কা, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন স্যার। তুমি তোমার বায়োডাটা নিয়ে কালকে আমার অফিসে একবার দেখা করবে। আমার সেক্রেটারি থাকবে, আমি সব বলে রাখবো। কিন্তু কেন স্যার? তোমার জন্য একটা জবের ব্যবস্থা করে দেব। আর ওই বস্তির রাজু বলে ছেলেটা এখনো তোমাকে বিরক্ত করে? না করেন না, কিন্তু আপনি জানেন কি করে? প্রিয়াঙ্কার কথা শুনে আরিয়ান হাসতে হাসতে বললে, তোমার সব খবরই আমি রাখি। কথাটা বলে আরিয়ান সেখান থেকে চলে যায়। নীলা আজকে আরিয়ানের অফিসে এসেছে। নীলা যখন তানহাদের বাসা গিয়েছিল, তখনই আরিয়ানের সাথে নীলার ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর থেকেই নীলা আরিয়ানের সাথে যোগাযোগ রেখেছে। আরিয়ানের সমস্ত খবর নীলা জানতো। আরিয়ান নীলাকে বন্ধু হিসেবে পছন্দ করত, সব কথা তার সাথে শেয়ার করত। নীলাকে দেখে আরিয়ান বলল, কি ব্যাপার, হঠাৎ ম্যাডাম আমার কাছে কেন? কিছু জানার ছিল, সেজন্য এসেছি। হ্যাঁ বলতে পারো, কোনো অসুবিধা নেই। কি জানতে চাই বলো। বেশি ন্যাকামো করবে না, এক কথায় প্রশ্ন করবা, এক কথায় উত্তর চাই। তুমি তো জানো আমি ভীষণ স্পষ্টবাদী, আর কিছুটা নির্লজ্জও বলতে পারো। আমার কোনো সমস্যা নেই। আরে অত ভনিতা করার কি আছে? যা জানতে চাও বলো না, আমিও স্পষ্ট ভাষায় উত্তর দেওয়া পছন্দ করি। আরিয়ানের কথা শুনে নীলা হাসলো, তারপর বলল, আচ্ছা আরিয়ান, তুমি কি প্রিয়াঙ্কাকে ভালোবাসো? সত্যিটা বলবে। নীলার কথা শুনে আরিয়ান মুচকি হাসলো, তারপর বলল, যদি বলি হ্যাঁ, তোমার কোনো অসুবিধা আছে? একটু কষ্ট হচ্ছে, কারণ আমিও যে তোমাকে ভালোবাসি। আমি এক্সপেক্ট করেছিলাম যে তুমি আমায় পছন্দ করো, ভালোবাসো। মনটা একটু ভেঙে গেল। কিন্তু প্রিয়াঙ্কা আমার ছোট বোন, খুব ভালো মেয়ে, তাই ওর জন্য আমি কিছুটা স্যাক্রিফাইস করলাম। তার মানে এই নয় যে আমি তোমাকে ভুলে যাব। আমরা খুব ভালো বন্ধু হয়ে থাকবো। প্রিয়া জানে যে তুমি ওকে ভালোবাসো? জানি না, তবে খুব তাড়াতাড়ি বলবো। অল দ্য বেস্ট। তোমার প্রিয়সী তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করে, সেটা আমি গোপন সূত্রে খবর পেয়েছি। তবে তুমি ওকে সরাসরি প্রস্তাব দাও, ওর অনুভূতি তুমি জেনে নাও। তা না, এটা তো ঠিক কাজ করলি না। তুই কিছু না বুঝে আকাশের সাথে কেন ফিজিক্যাল রিলেশনে গেলি? আজকে যে তোর এই অবস্থা আকাশ জানে। সে তো এখন বিদেশে, তোর কি হবে তুই একটু ভেবেছিস? বাচ্চাটা নষ্ট করে ফেল। আম্মুর কথা শুনে তানহা কিছুক্ষণ চুপ করে বসে থাকে। তারপর সে বলে, আমি আকাশকে ফোন করেছিলাম, সে বলেছে এই বাচ্চা তার নয়, সে এখন অন্য একটা মেয়েকে পছন্দ করে।
ডাক্তারের কাছে গিয়েছিলিস? ডাক্তার কি বলেছে? 4 মাস চলছে, বাচ্চা নষ্ট করা যাবে না। আমি চেষ্টা করেছিলাম, ডাক্তার রিস্ক নিচ্ছে না, আমার শরীরের ক্ষতি হবে। আকাশ যে আমার সাথে বেইমানি করবে আমি সেটা ভাবতেই পারিনি। আমি তো তোদের দুজনকে বিয়ের কথা বলেছিলাম। আকাশের মত ছিল, ওর আব্বু আম্মুর মত ছিল। তুই যে আকাশের সাথে শারীরিক সম্পর্ক করে বসবি সেটা তো আমি বলিনি। তাপসী বেগমের কথা শুনে তানহা মাথা হেট করে বসে থাকে। তারপর তাপসী বেগম তানহাকে জিজ্ঞেস করে, তোর আব্বুকে কিছু বলতে হবে না, আমি দেখছি কিছু করা যায় নাকি। কোনো ভালো ছেলে পেলে তোর সাথে বিয়ে দিয়ে দেব। আম্মু, তুমি তো নাদিমকে চেনো, আমার ওকে খুব পছন্দ। তুমি ওর সাথে আমার বিয়ে দিয়ে দাও। নাদিম মেকানিক ইঞ্জিনিয়ার। কিন্তু নাদিমকে তো মারিয়া পছন্দ করে। আপাতত মারিয়ার কথা না ভেবে আমার কথা ভাবো। তারপর তাপসী বেগম নাদিমের সাথে দেখা করে আর বলে, তুমি তানহার সাথে যেটা করেছো সেটা ঠিক কাজ করনি। তুমি জানো আজকে ও তোমার বাচ্চার আম্মু হতে চলেছে? তাপসী বেগমের কথা শুনে নাদিম চমকে যায় আর বলে, আপনি কি সব বলছেন উল্টোপাল্টা? আমার সাথে তানহার কোনো সম্পর্ক নেই। না আমি তানহাকে পছন্দ করি, ফিজিক্যাল রিলেশন তো কখনোই সম্ভব নয়। তাহলে কি করে ও আমার বাচ্চার আম্মু হবে? আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি চলো আমার সাথে। তুমি জানো তো আমার স্বামী একজন এমপি, ও পাওয়ারফুল লোক, ওর অনেক লোকের সাথে উঠা বসা। তোমার কি অবস্থা করবে তুমি নিজেই জানো না। তুমি তো গরিবের ছেলে, অনেক কষ্ট করে পড়াশোনা করে আজকে ইঞ্জিনিয়ার হয়েছো। তুমি নিশ্চয়ই চাইবে না তোমার ক্ষতি করতে। কিছুটা জোর করে তাপসী বেগম নাদিমকে নিয়ে যায় রেজিস্ট্রেশন অফিসে। তারপর তানহার সাথে নাদিমের বিয়ে হয়। মারিয়া এই খবরটা শুনে নিজেকে ঠিক রাখতে পারে না। সে আরিয়ানের সাথে দেখা করে আর বলে, ভাইয়া, আমি খুব বিপদে আছি। এই বিপদে তুমি একমাত্র আমাকে রক্ষা করতে পারো। মারিয়ার কথা শুনে আরিয়ান কিছুটা অবাক হয়ে যায়, কারণ মারিয়া খুব ভালো মেয়ে। ও কখনো আরিয়ানকে অপমান তো করেনি, বড় ভাই হিসেবে যতটা সম্মান দেখানো দেখিয়েছে। মারিয়ার চোখের জল দেখে আরিয়ান মারিয়াকে জিজ্ঞেস করে, কি হয়েছে মারিয়া, তুই কাঁদছিস কেন? জানো ভাইয়া, আমি নাদিমুর একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু আজকে জোর করে আম্মু বড় আপুর সাথে নাদিমের বিয়ে দিয়ে দেয়। মারিয়ার কথায় আরিয়ান কিছু বুঝতে পারে না। সে মারিয়াকে বলে, আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না মারিয়া, তুই সবকিছু আমাকে খুলে বল। বড় ভাই হিসেবে আমার যতটুকু করণীয় আমি ততটাই করব। তারপর মারিয়া একের পর এক ঘটনা আরিয়ানকে খুলে বলে। আকাশের সাথে তার আপুর সম্পর্ক, তারপর তানহার প্রেগনেন্ট হয়ে পড়া, নাদিমের সাথে তানহার জোর করে বিয়ে দেওয়া, সবটা খুলে বলে আরিয়ানকে। সব শুনে আরিয়ান বলে, এটা কি করে সম্ভব? তোর আম্মু যেটা করেছে সেটা ঠিক কাজ করেনি। নাদিম তোকে ভালোবাসে, তুই নাদিমকে ভালোবাসিস। তানহা যেটা করেছে সেটা তো পাপ করেছে। বিয়ে না করে এইভাবে সম্পর্ক করা কোনোদিনই উচিত হয়নি। তারপর তার বয়ফ্রেন্ড আকাশ অস্বীকার করে, আর তার দায়িত্ব নিতে হয় নাদিমকে, যার সাথে ওর কোনো যোগই নেই। ক্ষমতা আছে বলে যা ইচ্ছে তাই করতে পারে না। ঠিক আছে মারিয়া, তুই আর কাঁদিস না। আমি নাদিমের সাথে কথা বলবো, প্রয়োজনে আমি ওদের মধ্যে আবার ডিভোর্স করিয়ে দেব, আর তোর সাথে নাদিমের পুনরায় আমি বিয়ে দেব। হ্যালো আরিয়ান, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমি তোমার সাথে দেখা করতে চাই। ঠিক আছে আন্টি, আজ বিকেল 5টায় আমি আপনাদের বাসায় যাব। ঠিক বিকেল 5টায় আরিয়ান মামুনি বেগমদের বাসায় যায়। আরিয়ানকে দেখে মামুনি বেগম বলে, চলো আরিয়ান। কোথায়? আজকে আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করতেই দিব না। সেটা ঠিক নয় আন্টি, আমি আগে মন্ত্রী, বুঝতেই তো পারছেন। আমি এখানে এসেছি পুরো লুকিয়ে, কেউ জানে না। সমস্যা নেই, সন্ধ্যা 7টায় বেরোবো, লুকিয়ে যাব। তুমি, আমি আর প্রিয়াঙ্কা, কেউ জানতে পারবে না। ওখানে গেলে কিছু সত্যর মুখামুখি আমি তোমাকে দাঁড় করাবো। মামুনি বেগমের কথায় আরিয়ান কিছু বুঝতে পারেনি। সে বলে, আন্টি, আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না। আপনি কি বলছেন? সত্য? কিসের সত্য? হঠাৎই মামুনি বেগম আরিয়ানের হাত ধরে ফেলে আর বলে, আমি তো তোমার আম্মু আরিয়ান। হয়তো আমি তোমার জন্ম দেইনি, কিন্তু ছোটবেলায় কোলে পিঠে করে আমি তোমায় মানুষ করেছি। আমি সব কিছুর সাথে
তোমার পরিচয় করিয়েছি। তুমি যখন আধো আধো কথা বলতে তখন আমি তোমায় সব কিছু শেখাতাম। আমি কখনো তোমার ক্ষতি চাইবো না, তাই একটু বিশ্বাস আমার উপর রাখো। মামুনি বেগমের অনুরোধ আরিয়ান ফেলে দিতে পারল না। সে ঘাড় নেড়ে সম্মতি জানালো। সন্ধ্যা 7টার পর মামুনি বেগম আরিয়ান প্রিয়াঙ্কাকে নিয়ে চলল। হঠাৎ মামুনি বেগমকে দেখে সায়রা বেগম জিজ্ঞেস করলো, কি রে মামনি, হঠাৎ কি মনে করে আমাদের বাসায়? আর তোর সাথে এই 2 ছেলে মেয়েকে? সায়রা বেগমের কথা শুনে মামুনি বেগম বলল, কি গো খালা, বাহিরে দাঁড় করিয়ে রেখে দেবে, ভেতরে ঢুকতে দেবে না? মামুনি বেগমের কথা শুনে সায়রা লজ্জায় পড়ে যায় আর বলে, ও একদম ভুলে গেছি, তাই ভেতরে আয়। ওরা ভেতরে ঢুকলে সায়রা বেগম ওদের বসতে দেয় আর সকলকে পানি খেতে দেয়। তারপর মামুনি বেগম সায়রা বেগমকে উদ্দেশ্য করে বলে, খালা, নাতাশা কোথায়? ও রুমে শুয়ে আছে, ওর শরীরটা ভালো নেই। ওকে ডেকে নিয়ে এসো, ওর সাথে আমার কিছু কথা আছে। দেখ মামুনি, নাতাশাকে এমন কিছু বলবি না যাতে নাতাশা আবার ডিপ্রেশনে চলে যায়। ও এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তুমি এত চিন্তা করছো কেন খালা? এবার যেটা হবে সেটা ভালোই হবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এবার তোমাদের জীবন সুখ আর সুখ আসবে। তার আগে এদের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে মেয়েটাকে দেখছো, এর নাম প্রিয়াঙ্কা, এ আমার মেয়ে। আর ওর কাছে যে বসে আছে ওই যে ছেলেটা, ওর পরিচয় আমি একটু পরে দিচ্ছি। তার আগে তুমি নাতাশাকে ডেকে নিয়ে এসো। মামুনির কথা শুনে সায়রা বেগম নাতাশাকে রুমের ভেতর থেকে ডেকে নিয়ে এলো। নাতাশাকে দেখে মামুনি বেগম বলল, কি গো নাতাশা আপু, কেমন আছো? আমায় চিনতে পারছো না? আমি মামুনি। ছোটবেলায় কতবার তোমার বাসায় গেছি, তুমি আমাদের বাসায় গেছো, মনে পড়ছে না তুমি? কথাটা আর মামুনি বেগম শেষ করতে দিল না। তার আগেই নাতাশা ছুটে গিয়ে মামুনি বেগমকে জড়িয়ে ধরল আর বলল, আমার ছেলে কেমন আছে? তুই জানিস আম্মু বলেছি তুই নাকি যোগাযোগ করে দিয়েছিস, ও ভালো হোস্টেল থেকে পড়াশোনা করছে। নাতাশার কথা শুনে মামুনি বেগম আর চোখে আরিয়ানের দিকে দেখল। আরিয়ান এক দৃষ্টিতে নাতাশার দিকে তাকিয়ে আছে সেটা লক্ষ্য করে মামুনি বেগম আরিয়ানকে বলল, আরে, আমি তোমাকে এই দুটো মানুষের সাথে আলাপ করাবো বলে এখানে নিয়ে এসেছি। তুমি আমার কথা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ আন্টি, আমি সব বুঝতে পারছি। আরিয়ানের কথা শুনে মামুনি বেগম নাতাশা ও সায়রা বেগমকে উদ্দেশ্য করে বলল, নাতাশা আপু, এই ছেলেটাকে দেখছো? এই তোমার ছেলে আরিয়ান। আর খালা, এ তোমার আদরের নাতি আরিয়ান, এখন দেশের একজন নামকরা মন্ত্রী। মামুনি বেগমের কথা শুনে নাতাশা ছুটে গিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, তুই এত বড় হয়ে গেছিস আব্বু, তুই আবার মন্ত্রী হয়ে গেছিস। আমি তোর হতভাগা আম্মু, আমি তোর জন্য কিছু করতে পারলাম না। নাতাশা বেগমের কথা শুনে আরিয়ান তাকে জড়িয়ে ধরে বলল, তোমাদের দোয়া ছিল আমার সাথে, তাই তো আমি আম্মু আজ এত বড় হতে পেরেছি। নানি, তুমি কি শুধু আমার থেকে দূরে থাকবে? তোমার এই নাতির কাছে আসতে ইচ্ছে করছে না? আরিয়ানের কথা শুনে সায়রা বেগম আর ঠিক থাকতে পারে না। সে ছুটে গিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে আর বলে, আমায় ক্ষমা করে দে দাদু ভাই, সেদিন আমার কাছে কোনো উপায় ছিল না। তোর ভবিষ্যতের কথা চিন্তা করে, তোর নিরাপত্তার কথা ভেবে তোকে আমি দূরে সরিয়ে দিয়েছিলাম। সেদিন সব থেকে বেশি কষ্ট তো আমার হয়েছিল। আমার কলিজা আমার থেকে দূরে চলে যাচ্ছে, সে দুঃখ আমি কাকে বলবো? তোর আম্মুর মাথা ঠিক ছিল না, ডিপ্রেশনে চলে গিয়েছিল। তোর ভালোর জন্য আমি মামুনির সাথে যোগাযোগ করি। তারপর একদিন তো ওই আশ্রমে আমি রেখে আসি। তুই আমায় ক্ষমা করে দে আরিয়ান। নানির কথা শুনে আরিয়ান হাসতে লাগে আর বলল, ক্ষমা তো তখন আমি তোমায় করব যখন আমি সবসময় তোমাদের পাশে পাবো। এবার থেকে তুমি আর আম্মু, তোমরা দুজনেই আমার সাথে থাকবে। আর তুমি কেন আমাকে ওই আশ্রমে রেখে এসেছিলে? আমার আব্বু কোথায়, কি হয়েছিল, সমস্ত ঘটনা আমাকে খুলে বলবে। আরিয়ানের কথা শুনে সায়রা বেগম বলল, বলবো, আজকে তোকে সব বলবো দাদু ভাই। তুই বল, সব শোনার পর তুই সেই পাপীদের শাস্তি দিবি? আজ ওই কালনাগিনীর জন্য তোর আম্মুর কত কষ্ট। তোর আম্মু পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছিল। আমার যা কিছু ছিল সব বিক্রি করে তোর আম্মুর চিকিৎসা করিয়েছি, এখনো পুরোপুরি সারিয়ে তুলতে পারিনি। তুই এসেছিস, এবার তোর দায়িত্ব তোর আম্মুকে সুস্থ করে তোলা। তুমি চিন্তা করো না নানি,
আমি আম্মুকে ভালো ডাক্তার দেখাবো। তারপর সায়রা বেগমের অতীতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আরিয়ানকে খুলে বলল। আমরা তখন বহরমপুরে থাকতাম। তোর আম্মুর স্কুল লাইফের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার নাম ছিল তাপসী। তাপসী ভীষণ লোভী আর অহংকারী একটা মেয়ে ছিল। ওদের অবস্থা আমাদের তুলনায় অনেকটাই খারাপ ছিল। মনিরুল শেখ ও তখন ওখানকার একজন পলিটিশিয়ান লিডার ছিল। মনিরুল শেখ তোর আম্মুকে খুব পছন্দ করত। সেই কথাটা তোর আম্মু একদিন আমায় বলেছিল। আমি বলেছিলাম, রাজনীতি করে এমন ছেলেকে আমি জামাই হিসেবে পছন্দ করি না। আমার কথা শুনে তোর আম্মু মনিরুল শেখকে না বলে দেয়। তারপর তোর আম্মু যখন মাধ্যমিক দেয় তখন তোর নানু মারা যায়। আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। কোনো কমে টেনে টুনে তোর আম্মু উচ্চ মাধ্যমিক পাশ করে। তোর আম্মুর পড়াশোনা খুব শখ ছিল, কিন্তু আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল তোর আম্মুকে কলেজে ভর্তি করতে পারিনি। তখন মনিরুল শেখ আমাদের পাশে এসে দাঁড়ায় আর বলে, আপনাকে চিন্তা করতে হবে না, নাতাশার দায়িত্ব আমার। ও যত পড়বে আমি ওকে পড়াবো। দেখলাম তোর আম্মু পছন্দ করে, তাই আমি আর বাধা দিইনি। মনিরুল শেখের সহযোগিতায় তোর আম্মু কলেজে ভর্তি হয়। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে, কিন্তু ওদের এই মেলামেশা তাপসী সহ্য করতে পারে না। সে নাতাশাকে হিংসে করে বলে, তুই ব্যবসা করছিস, নিজের দেহ বিক্রি করে তুই ফায়দা লুটছিস। নাতাশা কান্নায় ভেঙে পড়ে। আমি ওকে বোঝাই যে কলেজে পড়তে হবে না, আমি তোর বিয়ে দিয়ে দেব। তখন মনিরুল অনেক বড় নেতা হয়ে গেছে। মনিরুল বেশিরভাগ সময় পার্টির কাজে বাইরে থাকত। হঠাৎ একদিন নাতাশাকে ছেলের বাড়ির লোক দেখতে আসে। ঠিক সেই সময় নাতাশা আমায় বলে তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়, কারণ ও মনিরুল শেখের বাচ্চার মা হতে চলেছে। কথাটা শুনে আমি আকাশ থেকে পড়ি। কি করব? কোনো উপায় না দেখতে পেয়ে আমি সাথে সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু তাকে পাই না। অনেক কষ্টে একদিন আমি পার্টি অফিসে যাই। সেখানে গিয়ে দেখি মনিরুল তাপসী ঘনিষ্ঠ হয়ে কথা বলছে। তাপসী আমাকে দেখে রেগে সেখান থেকে বেরিয়ে আসে আর বলে, কি করতে এসেছো এখানে? মেয়ের ফুর্তি করা হয়ে গেছে, এখন আবার কিসের কথা? এখান থেকে চলে যাও। আর মনিরুলের সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে, সামনের মাসে আমরা বিয়ে করব, কোনো রকম ঝামেলা করবে না বলে ব্যাগ থেকে মনিরুল ও তাপসী রেজিস্ট্রি করা কাগজ আমাকে দেখায়। আমি তখন কাঁদতে কাঁদতে বলি, এই ভুল তুমি করবে না তাপসী। নাতাশা মনিরুলের বাচ্চার মা হতে চলেছে। আমার মেয়ের এই সর্বনাশ তুমি করো না তাপসী। কিন্তু সেদিন তাপসী আমার কোনো কথা শোনেনি, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দেয়। তখন মনিরুল ওখানে ছিল না। ও তখন পার্টি অফিসের উপর ঘরে দলের কর্মীদের নিয়ে মিটিং করছিল। ওই এই বিষয়ে কিছুই জানতো না। আমি সেদিন কাঁদতে কাঁদতে বাসায় ফিরে এসেছিলাম। আমি ঠিক করেছিলাম তাপসীকে নিয়ে গিয়ে বাচ্চাটাকে নষ্ট করে দেব, এখানে আর আমরা থাকবো না। কিন্তু খুব সকালেই তাপসী দলবল নিয়ে আমাদের বাসায় এলো আর নাতাশাকে প্রচণ্ড মারধর করলো, ওকে ফেলে দিল, ওর মাথায় আঘাত লাগলো। এলাকার লোক চেঁচামেচি ধরে সবাই এগিয়ে এলো। তাপসী ওদের ঘরে ভুল বোঝালো আমি নাকি তোর মাকে দিয়ে ব্যবসা করাচ্ছি, আমি মনিরুলের নামে মিথ্যে বদনাম রটাচ্ছি। মনিরুল সমাজসেবা করত, সমাজে অনেক মানুষও দ্বারা উপকৃত হয়েছিল, তাই তারা সবাই আমাদের খারাপ চোখে দেখলো। আমাদের বেঁচে ওঠা দায় হয়ে গেল। কোনো উপায় না পেয়ে আমি এক পরিচিত আত্মীয়ের সাথে যোগাযোগ করি আর নাতাশাকে নিয়ে সেখানে চলে যাই। আমার কিছু গয়না ছিল, সব বিক্রি করে তোর আম্মুর চিকিৎসা করায়। তারপর তুই আসিস পৃথিবীতে। অনেক কষ্টে তোকে আর তোর আম্মুকে আমি দেখাশোনা করছিলাম। তোর আম্মু সেই সময় তোকে সহ্যও করতে পারত না। কোনোভাবে তাপসী তোর খবর জেনে যায়। তখন আমি আর কোনো উপায় না পেয়ে মামুনির সাথে যোগাযোগ করি। ও তখন ওই আশ্রমে কাজ করত। আমি ওর সাহায্যে তোর নিরাপত্তার কথা ভেবে তোকে ওখানে রেখে আসি। এবার বল, তুই কি বলতে চাস? সেদিন আমি যেটা করেছিলাম সেটা ঠিক ছিল না ভুল ছিল আমি জানি না। তুই এখন অনেক বড় মন্ত্রী হয়েছিস, এবার তুই তোর কথা বল দাদু ভাই। এতক্ষণ সায়রা বেগমের সমস্ত কথা আরিয়ান মন দিয়ে শুনল। আরিয়ান কোনো মন্তব্য করছে না দেখে সায়রা বেগম পুনরায় বলল, কিরে দাদু ভাই, কিছু বলছিস না? তুই কি বুড়ির উপর রেগে আছিস? না নানি, আমি কোনো রাগ তোমার উপর করিনি, না আমার আম্মুর উপর করেছি। আমার ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে।
তবে ওই মনিরুল শেখ আমার আব্বু, একদিকে আমার যেমন দুঃখ হচ্ছে, অন্যদিকে আমি খুশি হচ্ছি, কারণ আজকে আমি যেটা হয়েছি ওনার জন্যই হয়েছি। আজ রাজনীতিতে যেটুকু নাম আছে, সমাজে মানুষের জন্য যা করতে পারছি, সবটাই আমি আব্বুর কাছ থেকে শিখেছি। তাই পরোক্ষ বা প্রত্যক্ষ হলেও আমার এই সাফল্য পাওয়ার পেছনে ওনারই অবদান। তাই ওনাকে আমি কিছু কখনো বলবো না। উনি হয়তো এসব জানতেন না, যা করেছেন ওই তাপসী বেগম করেছে। তবে ওনাকে আমি কোনো শাস্তি দেব না। ওপরে আল্লাহ আছে, উনি সব জানেন। ওনার কর্মের ফল ওনাকে ভোগ করতেই হবে। অনেক কষ্ট করেছ, আর তোমাকে কষ্ট করতে হবে না। তারপর আরিয়ান মামুনি বেগমকে উদ্দেশ্য করে বলল, ধন্যবাদ আন্টি, কি কারণে? এত সুন্দর মানুষের সাথে পরিচয় করে দিলেন। আমার আম্মু, আমার নানি, যাদের থেকে আমি দূরে ছিলাম, তাদেরকে আমার কাছে দিলেন। একটা তো ধন্যবাদ আপনাকে দিতেই পারি। আরিয়ানের কথা শুনে মামুনি বেগম হাসলো, কিছু বলল না। কিরে প্রিয়াঙ্কা, আমার ভালোবাসা কেড়ে নিলি? নীলার কথায় প্রিয়াঙ্কা কিছু বুঝতে পারল না। সে বলল, তুমি কি বলছো নীলা আপু? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি ডুবে ডুবে পানি খাও, সেটা বুঝি আমি জানি না? খেয়ালি না করে পরিষ্কার কথা বলো। আমি শুনলাম তুই নাকি মন্ত্রী আরিয়ান শেখের প্রেমে হাবুডুবু খাচ্ছিস। তুমি কিসব বলছো উল্টোপাল্টা কথা? আমি কেন ওর প্রেমে হাবুডুবু খাবো? আমি তো জানি তুমি ওনাকে ভালোবাসো। কে বললো আমি ওকে ভালোবাসি? ওই মন্ত্রী মশাই একদিন বলেছিল, তাহলে আমি জানবো কি করে? তাই বুঝি? তাহলে তুই ওকে ভালোবাসিস না? যে তোমার আমার নয়, আমি কেন শুধু শুধু তাকে নিয়ে টানাটানি করব? তাই বুঝি? খুব ভালো লাগলো কথাটা শুনে। সামনের মাসে আমি আরিয়ানকে বিয়ে করব। তোর সমস্যা নেই তো? না, সমস্যা নেই। তোমাদের বাচ্চার খালা হব আমি। কত আনন্দ হচ্ছে জানো। খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, তোমাদের বাচ্চাকে মানুষ করার দায়িত্ব আমার। তুই বাঁচালি প্রিয়াঙ্কা। আমি খুব চিন্তায় ছিলাম, কারণ আরিয়ানের হাত ধরে আমিও তো রাজনীতির ময়দানে যাব। তখন আমার বাচ্চার কি হবে? তোর মতো খালা থাকলে আমার কোনো চিন্তা নেই, আমি নিশ্চিন্তে থাকতে পারবো। নীলা প্রিয়াঙ্কার সাথে মজা করে বলল, কিন্তু নীলার কথা শুনে প্রিয়াঙ্কার মনটা খারাপ হয়ে যায়। সে কিছু না বলে সেখান থেকে চলে আসে। রাতের দিকে আরিয়ান প্রিয়াঙ্কাকে ফোন করে। প্রিয়াঙ্কা দেখতেই পায় না আরিয়ান ফোন করেছে, কিন্তু প্রিয়াঙ্কা ফোন তোলে না। আরিয়ান বারবার ফোন করে, প্রিয়াঙ্কা তাতেও ফোন তোলে না। হঠাৎ মামুনি বেগম সেখানে আসে আর প্রিয়াঙ্কাকে বলে, ওই তোর ফোনটা বাজছে, তুই শুনতে পাচ্ছিস না? আবারও ফোনটা বাজলে প্রিয়াঙ্কা ফোন কেটে দেয় আর সুইচ অফ করে দেয়। সেটা দেখে মামুনি বেগম বলে, কে ফোন করেছিল আর তুই ফোনটা রিসিভ না করে কেটে দিলি, আবার সুইচ অফ করে দিলি? কারণ ইমার্জেন্সি ফোনও তো আসতে পারে। তোর আব্বু এখন হাসপাতালে আছে, ওখানকার ফোন নয় তো? না, আমি সন্ধ্যাবেলা আব্বুর সাথে কথা বলেছি, আব্বু ভালো আছে। তবে কার ফোন তুই কেটে দিলি? আম্মুর কথায় প্রিয়াঙ্কা বিরক্ত হয় আর বলে, তুমি এখন যাও এখান থেকে, আমার ভালো লাগছে না, আমার মাথার যন্ত্রণা হচ্ছে, আমি এখন ঘুমাবো। মেয়ের বিরক্তিমাখা মুখ দেখে মামুনি বেগম আর কিছু বলে না, সেখান থেকে চলে যায়। কি ব্যাপার প্রিয়াঙ্কা, তুমি আমার ফোন রিসিভ করনি কেন? তারপর আবার সুইচ অফ করে দিলে কেন? কি হয়েছে? আমার সাথে কথা বলবে না? আরিয়ান খুব সকালে প্রিয়াঙ্কাদের বাসায় আসে। আগের দিন রাতে আরিয়ানের ফোন রিসিভ করেনি, তাই আরিয়ান খুব রেগেছিল। কিন্তু প্রিয়াঙ্কার মুখের দিকে তাকিয়ে আরিয়ানের খুব কষ্ট হলো। দেখে মনে হয় প্রিয়াঙ্কা সারা রাত ঘুমায়নি। তাই আরিয়ান প্রিয়াঙ্কাকে বলল, কি হলো প্রিয়াঙ্কা, তোমার কি হয়েছে? তোমার চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? বলো না তোমার কি হয়েছে, কেউ কিছু তোমায় বলেছে? আরিয়ানের কথা শুনে প্রিয়াঙ্কা কাঁদতে থাকে আর বলে, এখানে কেন এসেছেন? এখান থেকে চলে যান, আপনাকে যে ভালোবাসে তার কাছে যান। প্রিয়াঙ্কার কথা আরিয়ান কিছু বুঝতে পারে না। সে বলে, তুমি কি সব বলছো প্রিয়াঙ্কা? আমায় কে ভালোবাসে আর আমি আমি কার কাছে যাব? আরিয়ানের কথায় প্রিয়াঙ্কা রেগে যায় আর বলে, ন্যাকামির জায়গা পাননি? দেখুন, আমি ন্যাকামি পছন্দ করি না, যা সত্যি তাই বললাম। ওই নীলা আপু আপনাকে ভালোবাসে, তাই আপনি ওর কাছে যান, আমার কাছে কেন এসেছেন? প্রিয়াঙ্কার কথা আরিয়ান এবার বুঝতে পারে। সে হাসতে থাকে আর বলে, জেলাস ফিল করছো? মোটেই নয়। তাহলে পছন্দ করে ভালোবাসে, সেটা তো
দোষের নয়, সেটা আবার বলার কি আছে? তুমি আগে বলো, কেন আমার ফোন কল রিসিভ করনি? কেন ফোন কেটে দিয়েছিলে? কেন সুইচ অফ করে রেখেছিলে? বেশ করেছি, আমার ইচ্ছে। আমার কথা বলতে ভালো লাগেনি তাই কথা বলিনি। আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিছুক্ষণের মধ্যে নীলা সেখানে এসে হাজির হয়। আসলে আরিয়ান প্রিয়াঙ্কাকে দেখে সব বুঝতে পারে, তাই সেখানে এসেই নীলাকে একটা মেসেজ পাঠায় আর প্রিয়াঙ্কাদের রুমে আসতে বলে। আর প্রিয়াঙ্কাকে দেখে নীলা বলল, কি হয়েছে আরিয়ান? কেন আমায় মেসেজ করছো আর কেন এখানে আসতে বলছো? কি বলেছো তুমি ওকে? তুমি নাকি আমায় ভালোবাসো? হ্যাঁ বলেছি তো, তা কি হবে? তুমি আমার ভালো বন্ধু, সেটা তো কোনো অপরাধ নয়। আর কি বলেছো? আমি কিছু বলিনি, প্রিয়াঙ্কা নিজেই বলেছে ও নাকি আমাদের বাচ্চার খালা হবে। তাই বুঝি? ঠিক আছে নীলা, চলো তাহলে আজকেই রেজিস্ট্রি করে ফেলি। আরিয়ান ও নীলা বুঝতে পারে প্রিয়াঙ্কা কাঁদছে। তখন নীলা প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা তুই কাঁদছিস কেন? কি হয়েছে? তোমরা এখন এখান থেকে যাও, আমার কিচ্ছু ভালো লাগছে না। তাই বুঝি আরিয়ানকে ভালোবাসিস? কথাটা বলতেই প্রিয়াঙ্কা কান্নায় ভেঙে পড়ে। আর নীলা বলল, ওকে এতটা ভালোবাসিস আর সেটা স্বীকার করতে ভয় পাচ্ছিস? আরে পাগলি, আমি তো জানি তুই ওকে ভালোবাসিস। আমি তো শুধু মজা করছিলাম, আমরা খুব ভালো বন্ধু, ভয় নেই তো। আরিয়ান তোরই থাকবে, এখন যা ওর কাছে, ও দাঁড়িয়ে আছে তোর অপেক্ষায়, যা। কথাটা বলে নীলা সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা তবুও আরিয়ানের কাছে যায় না, কেঁদেই চলে। আরিয়ান থাকতে না পেরে প্রিয়াঙ্কার কাছে আসে আর তার মাথায় হাত বুলিয়ে দেয়। প্রিয়াঙ্কা সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, তুমি বাজে একটা লোক, আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমি কখনো তোমাকে ক্ষমা করব না। তাই বুঝি? আর ক্ষমা করতে হবে না। প্রিয়াঙ্কা, এবার একটু শান্ত হও। তুমি তো আজকে আমায় ভালোবাসছো, আমি তো অনেক আগেই তোমায় ভালোবেসেছি। নীলা আমার খুব ভালো বন্ধু, তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছিলে। চলো আজকে তোমাকে নিয়ে ঘুরতে যাব। কোথায়? চলো না, গেলেই জানতে পারবে সব। আরিয়ান প্রিয়াঙ্কাকে নিয়ে আশ্রমে যায়। ওদের দেখে রহমত আলী খুব খুশি হয় আর আরিয়ানকে উদ্দেশ্য করে বলে, এটা কে আরিয়ান? আঙ্কেল, এটা আপনার হবু বৌমা। তাই বুঝি? আমি খুব খুশি হয়েছি। তা মা, তোমার নাম কি? আঙ্কেল, ওর আরেকটা পরিচয় আছে। আপনাদের আশ্রমে কাজ করতো মামনি বেগম। প্রিয়াঙ্কা মামনি বেগমের মেয়ে। তাই খুব ভালো হয়েছে, মামনির এত বড় হয়ে গেছে। মামনি, তোমাকে ছোটবেলায় কোলে পেটে করে মানুষ করেছি, তুমি খুব ভালো একটা কাজ করেছো। তা আরিয়ান, তুমি কি সবাইকে খুঁজে পেয়েছো? তোমার আসল পরিচয় জানতে পেরেছো? হ্যাঁ আঙ্কেল, আমার নানি, আমার আম্মু, এমনকি আমার আব্বু পরিচয়ে আমি জানতে পেরেছি। তোমার আব্বুকে? এমপি মনিরুল শেখ আমার আসল আব্বু। তারপর আরিয়ান একের পর এক ঘটনা রহমত আলীকে শোনালো। সব শুনে রহমত আলী বলল, ছি, মনিরুল শেখের স্ত্রী এত জঘন্য। আর মনিরুল একটা এমপি হয়েও তার স্ত্রীর কুটিলতা ধরতে পারলো না। মনিরুল জানে যে তুমি ওর ছেলে? এখনো পর্যন্ত জানে না, তবে খুব তাড়াতাড়ি জেনে যাবে। এখন বিদেশে আছে চিকিৎসার জন্য, ফিরে আসুক, ওনার মুখোমুখি হব, তারপর সমস্ত ঘটনা খুলে বলবো। তুমি যে মনিরুলের ছেলে এবার সেটা বুঝতে পারছি। তোমার শরীরে রাজনীতির রক্ত আছে, তাই তো খুব তাড়াতাড়ি তুমি রাজনীতিতে সফল হতে পেরেছ। মনিরুল হয়তো কিছুটা আন্দাজ করেছে, তাই তো তোমাকে নিজে হাতে তৈরি করেছে। তোমার আব্বু লোকটা খারাপ নয়, ও সমাজের অনেক মানুষের ভালো করেছে। তুমি তার ছেলে উপযুক্ত উত্তরসূরি। তুমি তবে আর যাই করো, তোমার আব্বুকে ভুল বুঝো না। তোমার সাফল্যের পিছনে কিছুটা হলেও তোমার আব্বুর অবদান আছে, তাই তাকে ক্ষমা করে দিও। তোমার আঙ্কেল হিসেবে এটাই আমার তোমার কাছে চাওয়া। রহমতের কথা শুনে আরিয়ান হাসলো আর বলল, আপনাকে বলতে হবে না আঙ্কেল, আব্বুকে আমি অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছি। এভাবেই কেটে গেল কিছুটা দিন। হঠাৎ খবর এলো মারিয়া আত্মহত্যা করেছে। মনিরুল শেখ বিদেশ থেকে বাসায় চলে আসে আর তাপসী বেগমের উদ্দেশ্যে বলে, কি হয়েছে তাপসী? কি এমন ঘটনা করেছিল যে মারিয়া আত্মহত্যা করলো? তোমার মেয়ে মনে কি চলছিল আমি সেটা কি করে জানবো? ও কেন এই কাজ করলো আমি জানি না। আমি বরাবর তোমার বলছি, বাচ্চাদের খেয়াল রাখবে। তুমি কেমন আম্মু? মেয়েরা কি করছে তুমি জানোই না? মেয়েরা বড় হয়েছে, আমি কি সবসময় তাদের পেছনে ঘুরঘুর করবো নাকি? মারিয়া আত্মহত্যা করেছে শুনে আরিয়ান সেখানে আসে।
আর তাপসী বেগমের সাথে মনিরুল তর্ক করছে। আরিয়ান শুনতে পায়। সে তখন মনিরুল শেখকে বলে, আব্বু, ম্যাডাম সব জানে মারিয়া কেন আত্মহত্যা করেছে। হঠাৎ সেখানে আরিয়ানের উপস্থিতি। তারপর এরকম কথা শুনে মনিরুল শেখ ও তাপসী দুজনই চমকে যায়। তাপসী বেগম বলে, তুমি কি বলছো? মারিয়া কেন আমার জন্য আত্মহত্যা করবে? আপনি জানেন না? আপনি সব জানেন। নাদিম কোথায়? নাদিম কে? আপনার জামাই। আমার জামাই? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নাদিমকে তো আপনি চেনেন। ওখান থেকেই আপনাদের গাড়ি সার্ভিস করা হয়। ওই নাদিম মারিয়াকে ভালোবাসত, কিন্তু ম্যাডাম জোর করে তানহার সাথে নাদিমের বিয়ে দেয়। আসলে ম্যাডাম বিজনেসম্যান আকাশের সাথে আপনার বড় মেয়ের বিয়ে ঠিক করেছিল, কিন্তু বিয়ের আগে দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। তানহা প্রেগনেন্ট হয়ে পড়ে। আকাশও বিদেশে চলে যায়। আকাশকে ফোন করলে সে সম্পর্ক অস্বীকার করে। তখন অলরেডি তানহার অনেক দেরি হয়ে গেছে। তার আবার নাদিমের প্রতিও ভালো লাগা তৈরি হয়েছিল। তাই সে তাপসী বেগমকে বলে নাদিমের সাথে বিয়ের কথা বলে। কিছুটা জোর করে নাদিমকে রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে বিয়ে দেয়া হয়, যেটা মারিয়া মেনে নিতে পারেনি। সে আমার কাছে গিয়েছিল, অনুরোধ করেছিল যাতে আমি ব্যবস্থা নিই। আমি কথা দিয়েছিলাম যে আমি চেষ্টা করব, কিন্তু আমি কিছু করার আগে সবকিছু শেষ হয়ে গেল। দুটো ছেলেমেয়ের ভালোবাসার স্বীকৃতি পেল না। মারিয়া খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল, খুব চাপা, কখনো কারোর সাথে কথা শেয়ার করতো না। তাই তার ভালোবাসা অধরাই থেকে গেল। নাদিম এখন কোথায় আছে তার খবর আমি জানি না, তবে আমি চেষ্টা করছি তাকে খুঁজে বার করার। নাদিম অনেক কষ্ট করে ইঞ্জিনিয়ার হয়েছে। তার আব্বু আম্মুর একমাত্র ভরসা নাদিম। তাই তারা আমাকে অনুরোধ করেছে যাতে নাদিমকে খুঁজে নিয়ে আসি। আরিয়ানের কথা শুনে মনিরুল শেখ খুব রেগে যায় আর বলে, তুমি এত বাজে তাপসী? মারিয়া তো তোমার মেয়ে ছিল, তুমি তার কথা ভাবলে না? তুমি তো আমায় বলতে পারতে, আমি আকাশকে আনার ব্যবস্থা করতাম। ম্যাডাম শুধু অন্যায় করেনি, ও তো আমার আপনার সাথে অন্যায় করেছে। আমি তোমার সাথে কি অন্যায় করেছি আরিয়ান? তুমি এই কথা বলছো? কত প্রমাণ দেব ম্যাডাম? আমি এক্ষুনি দুজন মহিলাকে ডেকে নিয়ে আসছি, দেখুন তাদের চিনতে পারেন নাকি। তারপর আপনার পাপের শাস্তি আপনাকে পেতে হবে। তারপর সেখানেই সায়রা বেগম আর নাতাশা এসে হাজির হয়। ওদের দেখে তাপসী বেগম চমকে যায় আর বলে, নাতাশা, তুই এখানে? হ্যাঁ ম্যাডাম, আমার আম্মু। আমি কিছু বুঝতেই পারছি না আরিয়ান, বিষয়টা আমার কাছে পরিষ্কার করো। আমি কিছু বলবো না, যা বলার আমার নানি সায়রা বেগম বলবে। তুমি বলো নানি, ওই মহিলাকে ভয় পাবো না? তোমাদের সাথে কি অন্যায় করেছিল তুমি সবটাই বলো। তারপর সায়রা বেগম একের পর এক সত্য ঘটনা মনিরুলকে বলে। সব শুনে মনিরুল বলে, ছি তাপসী, তুমি পারলে এই কাজটা করতে? নাতাশা আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, আমি তোমাকে ভালোবাসতাম। সে সময় আমি রাজনীতিতে একটা শক্ত জায়গা খুঁজতেছিলাম, সেজন্য পার্টিকে আমি অনেক বেশি সময় দিচ্ছিলাম। কিন্তু নাতাশাকে আমি ভুলে যাইনি, ওকে আমি ভালোবাসতাম, ওর সাথে আমার সম্পর্ক হয়েছিল। আমি জানতাম না নাতাশা প্রেগনেন্ট হয়ে গেছে। সে সময় এতটাই আমি ব্যস্ত ছিলাম, ওর খবর আমার নেওয়া হয়নি। আর তাপসী তার সুযোগ নিয়েছে। তাপসী আমাকে ভুল পথে চালিত করেছে। ও বরাবরই নাতাশাকে নিয়ে ভুল তথ্য দিত। ও যখন বলে নাতাশার বিয়ে হয়ে গেছে, সেখান থেকে চলে গেছে, আমার খুব কষ্ট হয়েছিল। এরকম তো কথা ছিল না, দুজনে একসাথে ঘর বাঁধবো এই স্বপ্নই তো আমরা দেখেছিলাম। আমি নাতাশাকে বলেছিলাম, তুমি একটু অপেক্ষা করো। সেদিন ওই ভুলটা কেন হয়েছিল আমি জানি না, আমি তার জন্য আজও আফসোস করি। মনিরুল শেখের কথা শুনে নাতাশা বলল, তোমার কোনো দোষ ছিল না, সবটাই আমার ছিল। তবে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, হয়তো আল্লাহ আমাকে পাঠিয়েছে আয়ানের কাছে। তুমি ওকে মনের মতো করে মানুষ করছো। ওহো তোমার মতো রাজনীতি ময়দানে আছে, ও মানুষের জন্য কাজ করছে, আমাদের দেশের একজন নামকরা মন্ত্রী হয়েছে। তোমার রক্ত বইছে ওর শরীরে। মনিরুল, তুমি কখনো খারাপ হতে পারো না। আমাদের ভাগ্য যা ছিল সেটাই হয়েছে। আমি আম্মু হয়ে কিছু করতে পারিনি, কিন্তু তুমি যে আয়ানের আসল আপু, তুমি তা জানতে না, তাই অজান্তে তুমি অনেক কিছু করেছো। নাতাশা বেগমের কথা শুনে মনিরুল শেখ হাসলো। আরিয়ানকে নিজের বুকে জড়িয়ে ধরে বলল, তুই আমার বংশের যোগ্য উত্তরসূরি। রাজনীতির ময়দানে কখনো খারাপ নয়, এটা একটা প্ল্যাটফর্ম। মানুষের জন্য কাজ করার হয়তো সবাইকে খুশি করা সম্ভব নয়, তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে।
তুই তাই করেছিস, তুই আমাকে অনুসরণ করেছিস। এরপর পুলিশ আসে, তাপসী বেগমকে অ্যারেস্ট করে নিয়ে যায়। মনিরুল শেখ তাপসী বেগমকে ডিভোর্স দেয় আর নাতাশাকে বিয়ে করে সমাজের সামনে স্বীকৃতি দেয়। এমনকি আরিয়ানকে নিজের পুত্র বলে সবার সামনে পরিচয় করায়। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগেই মিসক্যারেজ হয়ে যায় তানহা। তানহা মানসিকভাবে ভেঙে পড়ে। কিছুদিন পর সায়রা বেগম আরিয়ানকে বলল, তুই তো অনেক কিছু করলি দাদু ভাই, এবার একটা কাজ কর। আমি আর বেশি দিন বাঁচবো না, আমি আমার নাত বউ দেখতে চাই। তুই আমার শেষ ইচ্ছা পূরণ কর। আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, তুই আর না বলিস না, তুই তাকে আমার নাত বউ করে নিয়ে আয়। কি বললে বুড়ি? তুমি আর বাঁচবে না? তুমি এখনো অনেক দিন বাঁচবে। আর কাকে পছন্দ তোমার যে তুমি নাত বউ বানাবে? ওই মামনির মেয়ে, কি নাম যেন মেয়েটার, আমার খুব পছন্দ। আমি সেদিন দেখছিলাম তোরা একে অপরকে দেখছিস, তখনই বুঝেছি কিছু তো একটা ব্যাপার আছে। আরে বয়স হলেও আমাদেরও প্রেম তো একসময় ছিল। তোর নানু আমার সাথে এরকম করতো। তুই বল, সত্যি করে মেয়েটাকে ভালোবাসিস? নানির কথা শুনে আরিয়ান হাসতে হাসতে বলল, তাহলে বিয়ের আয়োজন করি। বাসার সকলের ইচ্ছেতে আরিয়ান প্রিয়াঙ্কাকে বিয়ে করে। আরিয়ান মন্ত্রী হয় ও সমাজের জন্য আরো কাজ, আর তার উপযুক্ত সহধর্মিণী হয়ে প্রিয়াঙ্কা আরিয়ানের পাশে থাকে। এই ভালোবাসার কোনো ছলনা ছিল না, এটাই ছিল প্রকৃত প্রেম। তো প্রিয় শ্রোতাগণ, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।